রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, রবিবারের রাতে আপনাদেরকে আরো একবার স্বাগত এবং সুস্বাগতম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি, বরাবরের মতো মঞ্জু রয়েছে আমার সঙ্গে টিম মেম্বার, এবং আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে কে বা কারা উপস্থিত হচ্ছে শুরুতেই আমাদেরকে জানিয়ে দিচ্ছে সে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আজ উপস্থিত হয়েছেন রমজান। রমজান এসেছেন মুন্সিগঞ্জ থেকে। ছেলেবেলা থেকেই রমজান বেশ দুরন্ত স্বভাবের ছিলেন। বন্ধুদের সাথে ছুটে বেড়াতেন সবখানে। ফুটবল তার প্রিয় খেলা। রমজান ফুটবল খেলাতেও বেশ পারদর্শী ছিলেন। প্রিয় শ্রোতা, আজকের যাহা বলিব সত্য বলিব একটু ব্যতিক্রমী। কি সেই ব্যতিক্রম তা জানতে চলুন কিবরিয়ার কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে রমজান, এবং আজকের এই অনুষ্ঠানে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে এই অনুষ্ঠান চলাকালীন সময়ে একটি বিশেষ ভিডিও ক্লিপ আমি আমার ফেসবুকে পোস্ট করব। সে অনুষ্ঠানের শুরুতেই সবাইকে আমি বলছি যে ফেসবুকে কানেক্ট হবার জন্য। ওকে, বরাবরের মতোই থাকছে অন্যান্য সেগমেন্ট, যেটা প্রয়োজন না হলে আমরা ব্যবহার করি না। SMS পোল, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে ফোনে কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমি আপনাকে শুনতেছি। জি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। অনুষ্ঠান শুরু করবার আগে প্রিয় শ্রোতা, আপনাদেরকে যে কথাটি বলতে চাই, জেবিএসবির ইতিহাসে একটা ভিন্নধর্মী ঘটনা ঘটে গেছে। আমাদের আজ পর্যন্ত যতগুলো এপিসোড আমরা প্রচার করেছি এখানে, সেটা যেটা হতো যে ফোন কল আসতো আমাদের এখানে, ফোন কলগুলো আমরা সর্ট আউট করতাম, এবং সেখান থেকে আমি নিজে কল করতাম, তারপরে কেউ একজন এসে এখানে যিনি কনফারেন্স করতে চান তিনি কনফারেন্স করতেন। কিন্তু আমি এই যে এপিসোডটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই এপিসোডে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। সেটা হলো, এক ভদ্রমহিলা আমাদের অফিসে এসে যোগাযোগ করেন এবং তার সঙ্গে আমি কথা বলি। তো পরবর্তীতে আমি জানতে পারলাম যে ওনাকে ওনার হাজবেন্ড এখানে পাঠিয়েছে, এবং এই ভদ্রমহিলা তার হাজবেন্ডের পক্ষ থেকে আমার কাছে যোগাযোগ করেছেন। সেটা মূল কারণটা হচ্ছে তার হাজবেন্ড এখানে কনফারেন্স করতে চায়। তো আমি প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই আমি এই ভদ্রমহিলার সঙ্গে একটু কথা বলতে চাই। প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম সুমি। সুমি, সংসার কত বছরের? সংসার 4 বছর ধরে ওর সাথে আমার বিয়ে হয়েছে। 4 বছর ধরে ওর সঙ্গে আছেন। তো আপনার হাজবেন্ড রেডিও শোনে, আমি যেটা বুঝলাম, তাই কি? আমরা শুনি, রেডিও শোনেন। ওকে, তো ও আপনাকে পাঠিয়েছে এখানে যোগাযোগ করে কনফেস করবার জন্য। ও যে বিষয়টা আজকে এখানে কনফেস করবে যাহা বলিব সত্য বলিবতে, এই বিষয়গুলো কি আগাগোড়া সবকিছু আপনি জানেন? জি, আমি জানি। জানার পরও আপনি তার সঙ্গে সংসার করছেন। প্রিয় শ্রোতা, আজকের এপিসোডটি খুবই সেন্সিটিভ একটা এপিসোড, এবং যা তুলে দিচ্ছি তা লাখ লাখ মানুষের জন্য লেসন হবে। আমি কথা না বাড়িয়েই আমি অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যেতে চাই, এবং বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব আজকের এই যাহা বলিব সত্য বলিবর প্রত্যেকটি অংশ, প্রত্যেকটি মিনিট খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি তো একটা পরিচয় আপনার দিয়েই দিয়েছি, তারপরেও আপনার মুখ থেকে একটু আপনার নামটা শুনতে চাই।
জি, আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ রমজান। ফয়সাল আহমেদ রমজান, আপনি আজকে এখানে কনফেস করতে এসেছেন এবং অনুষ্ঠান চলাকালীন সময় আমি স্টুডিওর কিছু ভিডিও ক্লিপ আমি আমার পেজে আপনার অনুমতিক্রমে আপলোড করতে চাই। কজ আপনার যে অবস্থা সেটা আমি আসলে মানুষকে দেখিয়ে সচেতন করতে চাই। ওকে, ঠিক আছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ডে থাকবো, তারপরে দেখব কিভাবে সে অপরাধী হয়েছে, কি অপরাধ সে করেছে এবং পরিণতি কি সেটার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকে আমার এই পেজটিতে আসার জন্য, কারণ এই পরিণতিটা আপনাদের একটু দেখা উচিত। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ। জি রমজান, আমরা শুরু করি। একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে আমরা মনে আছে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতে চাই। জি, আমরা 6 ভাই বোন, 6 ভাই আর 1 বোন। এর ভিতর আমি বাড়ি কোথায় ছিল পঞ্চম। আপনার? আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। মুন্সিগঞ্জ জেলায়। জি, আচ্ছা, তো এটা ছোটবেলা, আমি ছোট থাকতেই দেশটা নদীতে ভেঙে যায়। মানে আপনাদের বাড়িটা নদীদের মধ্যে চলে যায়। হ্যাঁ, কি নদী। নদী ছিল ওটা? এই পদ্মা নদী। পদ্মা নদী। বাবা কি করতেন? বাবা ছোটখাটো ব্যবসা করত। ছোটখাটো ব্যবসা করতেন। আর 6 ভাই বোন ছিলেন আপনারা? আপনি 6 ভাই 1 বোন। 6 ভাই 1 বোন, মানে 7 ভাই বোন। জি, আপনি কি বড় না মেঝো নাকি ছোট? আমি হলো 5 নাম্বার। 5 নম্বরে। জি বলুন। তো মনে করেন ছোটবেলা আমার পড়ালেখা বেশি দূর করা হয়নি। 2তে ওঠার পরে যখন এক বিষয়ে ফেল করি তখন মনে করেন আর আমারে ভর্তি করতে চাইছিল, আমি আর ভর্তি হইনি। পারিবারিক সমস্যা ছিল আর্থিক, এজন্য আমি আর ভর্তি হতে পারিনি। তো এই শৈশব কালার থেকে মনে করেন খেলাধুলা করতাম, বন্ধু বান্ধবদের সাথে মিশতাম। তো মিশের কাল আমার ফেভারিট খেলা ছিল ফুটবল। ফুটবল? জি, আমি সবসময় ফুটবল খেলা পছন্দ করতাম। তো ফুটবল খেলতাম। তো আমার দুলা ভাইরা আমি বলছিলাম যে ভাই আমার বিকেএসপিতে ভর্তি করে দেন। তো উনি আমার শারীরিক অনেক না করছে যে নিব না। তো আর ফুটবল খেলা হয় নাই, কিন্তু এমনি এলাকা ভিত্তিক ভাবে খেলতাম, বন্ধু বান্ধব মিল্লা টুর্নামেন্টেও খেলতাম। তো এইভাবে আস্তে আস্তে আমার শৈশবটা কাটতে গেল। যেন আমি একটু বড় হইলাম, বন্ধু বান্ধবের পাল্লায় পরে সিগারেট খাওয়া শিখলাম। হ্যাঁ, একদম ছোটবেলাতেই ওটা না? জি, Okay. ছোটবেলা থেকে বলতে কি তা মনে 2008 এই কালের থেকে। বয়স কত আনুমানিক তখন আপনার? তখন আমার বয়স 12 বছর। 12 কি 13 এমন। তখন থেকে আমি সিগারেট খাওয়া শিখি। তারপরে মনে করেন আমার একটা অভ্যাস ছিল ভাই, আমি ছোটকাল থেকে একটু ডান পিঠে টাইপের। Okay. মানে কারো শাসন মানতাম না, কারো কথাই শুনতাম না, নিজের মনে যখন যা আসছে তাই করছি। এর মধ্যে মনে করেন ছোটকালে যখন আমি পড়াশোনা করতাম তো আমি একটা মেয়েরে পছন্দ করতাম। আমারই ক্লাসমেট ছিল, হাসনাইনা নাম। ওর পিছে অনেকদিন ঘোরার পরেও যখন পাত্তা পাইনি তখন ওইখান থেকে চলে আসছি। ওকে, একটা বিষয় এখানে একটু ইন্টারাপ্ট করি। সুমি, কোন কারণে আপনি যেহেতু আপনার হাজবেন্ডের সঙ্গে 4 বছর যাবত আছেন, কোন বিষয় যদি মনে হয় যে ও ছেড়ে যাচ্ছে, যেটা বিস্তারিত ও বলেনি, আপনি চাইলে এখানে ইন্টারাপ্ট করতে পারেন, আপনি চাইলে ওকে ডিটেল বলার জন্য হেল্প করতে পারেন। ওকে, ঠিক আছে। কারণ প্রিয় শ্রোতা, এখানে বলে নেই রমজানের যে শারীরিক অবস্থা সেটা আপনারা ফেসবুকে যারা আছেন তারা দেখলেই বুঝতে পারবেন। ও যে এই অবস্থায় স্টুডিওতে ওকে নিয়ে আসতে আমাদের প্রচন্ড বেগ পেতে হয়েছে, শুধুমাত্র ওর মনোবলের কারণে আজকে ও এখানে এসছে, নিজের কোনো ইন্টারেস্টের জন্য না, সারা দুনিয়ার লাখ লাখ মানুষ সচেতন করবার জন্য। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব পেজটিতে গিয়ে ভিডিওটা দেখার জন্য, তাহলে বুঝতে পারবেন যে আজকে কত বড় স্টোরি এখানে রিভিল হতে যাচ্ছে। আমাদের পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। বলুন। তারপরে মনে করেন আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হয় আমার। কিভাবে হলো? ওই যে মানে আমাদের বাসার সামনেই থাকতো, তো আমার দেখা ফাইজলামি করতো। তো আমি অফার দেওয়াতে রাজি হয়। তো আমি অনেকদিন ওদের বাসায় যাই, যে সম্পর্ক আর কি একটা টাইমে হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমি ওর বাপের কাছে 2 দিন ধরাও খাওয়া যায়। কিভাবে ধরা খান? কি করতে গিয়ে ধরা খান? মানে রাতের বেলা ওদের ঘরে ছিলাম। এত অল্প বয়সী, ছোট বয়সী এসব কাজের মধ্যে আপনি যাচ্ছেন? না, এটা বলতেছে আপনার 2010-এর কথা। তখন বয়স কত আপনার? বয়স
আনুমানিক 16 হয়ে গেছে। কোনো গল্প কি আপনি ছেড়ে আসতেছেন? ছেড়ে আসছো তো? মানে কিছু কিছু তো পার্ট তো ভুলে গেছি, আচ্ছা। সেটি বলতে পারছি। কিছু পার্ট যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে আমার মনে হয় আপনার ওয়াইফ আপনাকে হেল্প করতে পারে। ও কি ভুলে গেছে যেটা আপনি জানেন? ও ক্লাস 2 থেকে কিছু কথা ভুলে গেছে। আই থিঙ্ক ও যখন 2 তে পড়তো, হ্যাঁ। তো ও যখন পরীক্ষা দিতে যায়, জি, ওদিন ওর পরীক্ষার ফিসটা দেওয়া হয়নি। ওকে। তখন ওকে আর পরীক্ষা দিতে দেয় না। মানে ফিস দেওয়া হয়নি মানে বলতে যাচ্ছেন যে ও মানে ওর বলতে পরীক্ষার ফিসটা দেওয়া হয় না। আমি Okay. বলতেছি মানে আমার বড় আপুর কাছে আমার এই বেতনের স্কুলের ফিসটা ছিল পরীক্ষার। জি, উনি আগে পরীক্ষা দিতে চলে যায়, তো আমি পরীক্ষা দিতে যাওয়ার পরে স্যার আর কি বলে যে তুমি পরীক্ষার ফিস জমা দাও না। আমি বলছি যে আমার আপুর কাছে টাকা আছে, উনি পরীক্ষা দিয়ে জমা দিয়ে দিব। তো উনি বলে যে না, এই ফিস আগে জমা দাও তারপরে পরীক্ষা দাও। ওকে। তো আমার মন খারাপ হয়ে যায়, আমি ক্লাস থেকে চলে আসি, সেই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি। তো আর কি একটা বিষয় আমার পরীক্ষা দেওয়া হয়নি, আর প্রত্যেকটা বিষয় আমি পাশ করছি, কিন্তু একটা বিষয়ের লেগে ফাইনালে আর মানে উত্তীর্ণ হইতে পারি না। তো যার কারণে আমার তৃতীয় শ্রেণীতে উঠাইব না, এই কারণে আমি নিজের থেকে আর স্কুলে যাওয়া বন্ধ করে দিই। এটা নিয়ে আপনার পরিবার থেকে কোনো চাপাচাপি ছিল না? না, তেমন কিছু ছিল না। ঠিক আছে। আর কোনো বিষয় কি বাদ পড়ে গেছে আপনার জানা মতো? যেহেতু 16 বছরের গল্পে ও চলে এসছে, ওর ওই সময় একটা প্রথম গার্লফ্রেন্ড আমরা বলবো। না, তারপরে থেকে ও যখন স্কুল বাদ দিয়ে দেয় তখন ওর বন্ধু বান্ধবের সাথে মিশামিশি শুরু করে দেয়। মানে ওই সময়টাতে খারাপ হওয়ার ওই সময় সম্ভাবনাটা থেকে তৈরি ও হয়। মিশা শুরু করে দেয়। দেখুন, স্কুলে ড্রপ আউট ছেলেমেয়েদের ক্ষেত্রেই কিন্তু অন্যায় পথে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, যেটা জেবিএসবি অনেকবার প্রমাণ করেছে। ওর ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে। আপনি 16 বছরের গল্পে ছিলেন যে ওই সময়টাতে যে মেয়েটার সঙ্গে সম্পর্ক হলো, নাম কি ছিল মেয়েটার? পিঙ্কি। পিঙ্কিও কি স্কুলে যেত না? না, ও স্কুলে পড়াশোনা করতো, আচ্ছা। তখন ও মনে হয় 5-এ পড়তো। ওকে। আপনি তখন ওর 16 বছর বয়স, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, বলেন। তারপর জি, তারপরে ধরা পড়ে গেলেন। ধরা পড়ার পরে ফার্স্টের দিন ওর বাবা আমার কিছু বলে না, শুধু বাসার থেকে সকাল হওয়ার পরে চলে যেতে বলে। তো সেকেন্ড বার যখন ধরা খাই তখন আমার দুইরা চোর বইলা বাইন্দা রাখে, আচ্ছা। এই গেটের সামনে বাইন্দা রাখে। তো অনেক অপমান করে আমারে। তারপরে আর কি আমার কিছু বড় ভাই যে আমারে ছাড়ায় নিয়ে আসে, তখন আর কি যখন ওরে যে জিজ্ঞাসা যে তোমার সাথে কি ওর কোনো সম্পর্ক আছে, ও ডাইরেক্ট অস্বীকার করে যে না ভাই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও আমাদের ঘরে ডাকাতি করতে আসছে, এই বইলে আমার আর কি ফাঁসায় দেয়। তো এটাতে আমি অনেক দুঃখ পাই। দুঃখ পাওয়ার পরে মনে করেন আস্তে আস্তে আমি ওইখান থেকে বের হওয়ার পরে কানতে কানতে মনে করেন খেলার মাঠে যাই। অনেক কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা সান্ত্বনা দেয়। তো ওই টাইমের থেকে আমি নিজের থেকে আর কি নেশা করার ধরি। কি নেশা করলেন প্রথমে? প্রথমে গাঁজা খাইছিলাম। ওই ঘটনা পরে? জি, Okay. কিন্তু অনেকদিন খাওয়ার পরে নেশা জিনিসটা কি আমি বুঝতে পারিনি, কিন্তু তারপরে হঠাৎ একদিন যখন বুঝলাম যে নেশাটা কি, কিভাবে বুঝলেন? কেমন লাগে, মানে যে খাইতে খাইতে বুঝছি। খাইতে খাইতে এক ধরনের, হ্যাঁ, তখন একটা টান তৈরি হচ্ছে, রাইট? জি, তখন থেকে আর কি এমন হয়ে গেছে যে খাইলে ভালো লাগে, না খাইলে কিছু ভালো লাগে না। তো খাইতে খাইতে মনে করেন একটা পর্যায়ে এমনি চললো অনেকদিন। ওই যে ওর সাথে যখন সম্পর্কটা ক্লোজ হয়ে যায়, তখন এর ভিতর আরেকটা নতুন মেরে দেখি, আচ্ছা। সনিয়া নাম। তোরে অফার দিয়ে ওর সাথে প্রায় 6 মাসের মতো সম্পর্ক চলে। আচ্ছা। তো এই একটা পর্যায়ে ওরে বিয়ে করে ফেলাই বাপ না, মার। বিয়ে করে ফেলান। না, এটা তো তুমি আচ্ছা, আপনি বলেন, সমস্যা নেই। ওনার জায়গা থেকে ঘটনাটা কি ছিল? ও যখন ওই পিঙ্কির সাথে ওর ব্রেকআপ হয়ে যায়, ও খুব দুষ্টু ছিল। ওকে। ও অনেক মারামারি করতো, ইভেন অনেক জায়গায় মার খেয়ে ওখানে পড়েও ছিল, অনেকে ওকে পিটাইয়া ওই ব্রেকআপের পরটা থেকে রাস্তায় ফালায় রাখতো। ওকে। তার পরিবর্তিতে ও আরো পাজি হয়ে যায় এবং নেশা করে। মনে করেন যত এলাকার ছেলে পেলে আছে সবার সাথেই কম বেশি মিশে। ওকে। ওর 2টা বেস্ট ফ্রেন্ড আছে, একটা হলো তামিম, একজন হলো রাসেল। জি। তো ওদের সাথে ও সারাদিন মিশে। ওরাও নেশা করে, ও যেটা করে ওটাও করে। ওরা গাঁজা খেত? জি। ওকে। বাসায় আসতো না, এখানে সেখানে পড়ে থাকতো। কিন্তু একটা ওদের এলাকা একটা সাইড আছে, ওখান থেকে ও অ্যারেস্টও হয়, পুলিশ ওকে অ্যারেস্টও করে। পুলিশ অ্যারেস্ট করে? হ্যাঁ। ওকে। প্রথম দিন অ্যারেস্ট করার ঘটনা আপনার কাছে একটু পরে আসতেছি। প্রথম দিন অ্যারেস্ট হন আপনি পুলিশের এটা কাছে। ওর বিয়ের আগে। হ্যাঁ, একটু শুনি তো ঘটনাটা কি ছিল। জি, মানে তখন আমরা রাত্রেবেলা জাগনা ছিলাম। জি। তো ওই সাইডে আর কি এলাকার একটা বড় সন্ত্রাসী চাঁদা চায় 50 লক্ষ টাকা। তো আমরা একটা চালের উপর দিয়ে আর কি আসতেছিলাম, তো আমার একটা জুতা খুলা এমন চিপায় পড়ে গেছে যে এখানে নামা সম্ভব না। ওকে। তো আমরা যেহেতু ওই সাইডে আড্ডা দেই, ওই সাইডের সবার লগে ইঞ্জিনিয়ার,
তারপরে সাইড ইঞ্জিনিয়ার, দারোয়ান, সবার সাথে পরিচিত ছিল। তো আমি দারোয়ানরে যে বলছি কি মামা একটা রড নিলাম, জুতাটা উঠে আইনা দিয়ে দিতেছেন। উনি আমার সাথে জোরাজোরি করতেছে যে না দেওয়া যাইব না, আপনি সাইড ইঞ্জিনিয়ারে ফোন দিয়ে জিগে নেন। তো আমি আবার ওই টাইমে নেশাগ্রস্ত ছিলাম, গাঁজা তো খাইছি, আবার ট্যাবলেটও খাইছি, ঘুমের ট্যাবলেট। জি। তো আমার মাথা গরম হয়ে যেত, আমি একটা পর্যায়ে রড দিয়ে ওই দারোয়ানটা অনেক মারার পরে এখান দিয়ে কে জানি ফোন দিয়া পুলিশ আনছা। তো পুলিশ এসে আমারে ধরে নিয়ে ওই মামলাতে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, প্রমাণ যেহেতু পায় না। তো আমারে সারাদিনে মনে করেন 3-4 বার রিমান্ডে মারে অমানসিক ভাবে। হ্যাঁ, কি বলতেছিল পুলিশ? মানে বলতেছিল তোর কাছে পিস্তল ছিল, এই পিস্তলটা কো। তা আমি তো বুঝতেছি উনি এটা যেটা ঘটনা ঘটেছে, যে অনুমান করেছে যে ওই এলাকায় যে চাঁদা চেয়েছে সেই লোকটাই হচ্ছে আমি সেই লোকটাই, এই অনুমান করে আমার এডি জিগাইতেছে। তো আমি তো এইগুলা করিনি, জানিও না। তো পরবর্তীতে দেখা গেছে অনেক জোরাজোরি করে যখন পারে না, তো আমার পাচানি মামলায় ঢুকাই দেয়। তো আমি 7 দিন জেল খাটি। আচ্ছা, এই সময়টাতে ফ্যামিলি মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করে? জি, ফ্যামিলি থেকে কিছু টাকা দেওয়ার পরে ছাড়া পান আর কি। তো পরিবারের সবাই তো মোটামুটি জানছিল যে আপনি মোটামুটি বখাটে হয়ে গেছেন, আপনি বেলাইনে চলে গেছেন। এই জন্যই তো আমার সাথে কেউ তেমন সম্পর্ক ভালো ছিল না ওই সময়টাতে। ওই সময়টা শাসন করার কেউ ছিল না, যেহেতু আপনার বড় ভাই ছিল, বাবা মা ছিল। যে বললাম না, আমি তো ডান পিঠে টাইপের, কারো শাসন মানতাম না। আচ্ছা, মানতেন না বলতে? মানতাম না বলতে ওনারা যদি বলতো ডাইনে যা, আমি বামে যেতাম। আমার কাছে যেটা রাইট মনে হয়েছে আমি সেটা করছি। ওকে। ওনাদের কথা আমি শুনতাম না। ওকে, তো জেল খাটলেন। জেল খাটার পরের গল্পে আমি আপনার স্ত্রীর কাছে ফিরবো। জি, বলুন তারপর, আপনার যদি জানা থাকে। জি, তারপরে তো জেল থেকে ও বের হয়, হওয়ার পরে কেউ জেল থেকে আনতে যায় না, ও নিজে নিজেই আসে। তো তারপরে আবার সেই বন্ধু বান্ধবের কাছেই যায়। আচ্ছা, বন্ধু বান্ধব আলটিমেটলি ওর যাওয়ার কোনো জায়গা ছিল না, ফ্যামিলির কাছে তো। হ্যাঁ, বাসায় তো ওকে জায়গা দিছি। আচ্ছা। ওর মা, ওর বোনের বিয়ে হয়ে গেছে, ওর ভাই তখন একটা বিয়ে করছে, আর গুলো বিয়ে করে নাই। ওকে। তো তারপর ও কারো কথাই শুনে না, সেই আবার সেই নেশার জগতেই ফিরে যায়। এখানে একটা বিষয় একটু ইন্টারাপ্ট করছি প্রিয় শ্রোতা, ওনার স্ত্রী সহ আজকে উনি এখানে কনফেস করতে এসেছেন। অনেক বিষয়ই রমজান গুছিয়ে বলতে পারছেন না, যেটা তার স্ত্রী তার 4 বছরের সংসারে অনেক বেশি জানেন, এবং যে কারণে তার স্ত্রী মাঝে মাঝে তাকে ইন্টারাপ্ট করে বিষয়গুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকের এই বিষয়টা কেন এরকম, সেটার জন্য আপনাদেরকে ফেসবুকে আসতে হবে আমাদের আজকের এই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেখার জন্য। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি RJ কিবরিয়া নামে আছে, লাইক দিয়ে দেবেন প্লিজ। ওকে, বলেন সুমি। তো ও সেখানে আবার সেই যেখান থেকে ও অ্যারেস্ট হয় সে পাশে আবার সে আড্ডা শুরু করে। সে অনেক রাত পর্যন্ত আড্ডা মারে, বন্ধু বান্ধবের সাথে মদ খায়, গাঁজা খায়, ট্যাবলেটও খায়। ওকে। একসাথে সে অনেক কিছু খেয়ে। ট্যাবলেট বলতে কি, ইয়াবা? না, তখন ইয়াবা খায় না, তাহলে ঘুমের ট্যাবলেটটা খায়। ঘুমের ট্যাবলেট। ওকে। তো সে তার বাসায় চলে যায় রাত 3টা বাজে, কিন্তু আলটিমেট তার বন্ধুরা অ্যারেস্ট হয়ে যায় রাত 4টার দিকে। ওখানের এই এলাকাবাসী পুলিশ ফোন দিয়ে ওর বন্ধুদের ধরায় দেয়। ওকে। ও আর অ্যারেস্ট হয় না। ও তখন পরের দিন শুনতে পায় যে ওর বন্ধুর অ্যারেস্ট হয়েছে। তো ওর দুলাভাইকে দিয়ে ওর বন্ধুদের ছাড়াই আনে। তারপরে ও সেই আড্ডাই মারে, সে মারামারি, জায়গায় জায়গায় সে মারামারি করে, মানে কারো কথা সে শুনেই না। এক পর্যায়ে হয়তো যে তার প্রথম ওয়াইফ। জি, প্রথম ওয়াইফের গল্পটা আমি একটু পরিচয় হলেন কিভাবে ওনার সঙ্গে? প্রথম ওয়াইফের নাম কি ছিল? সোনিয়া। সোনিয়ার সঙ্গে পরিচয় হলেন কিভাবে? মানে একদিন ও যে একটা ছোট ভাইয়ের আর একটা ছোট ভাই মাইরা নাক ফাটাইয়া দিছে, তোরে নিয়ে আর কি একটু ফার্মেসিতে নিয়ে গেছি। তো আবার উৎসুক টাইপের, আচ্ছা, দেখতে দেখতে পিছে পিছে গেছে। তো আমার দেখে ভালো লাগছে। তো আমার এক বন্ধুরে জানাইলাম যে দোস্ত, এই মাইয়াটার আমার পছন্দের। ওকে। তো যে অফার দিল, ও যে অফার দিতেই ওই মেয়েটা বললো যে আমার আর একটা বান্ধবী আছে, ও যদি বলে প্রেম করতে আমি প্রেম করবো আর কি, এই টাইপের কথা বললো। ওকে। তো পরের দিন ওর বান্ধবীরে নিয়ে আসলো, আর বান্ধবী দেখা না করার পরে ও না করে দিল। পরে আমি ধরে বুঝাইলাম যে প্রেম করবা তুমি, তোমার বান্ধবী তো আর প্রেম করবো না, ও পছন্দ করে আর কি। এমন অনেক বুঝানোর পরে ঠিক আছে রাজি হইলো। রাজি এমন প্রেম প্রায় 6-7 মাসের মতো চলার পরে একটা টাইম আর কি 2 পরিবারের অসম্মতিতে এই বিয়েটা করলাম। করার পরে
এমন আর কি অনেক দিন আস্তে আস্তে চললো। না, কিন্তু বিয়ে করার পরে মেয়েটাকে আপনি কোথায় রাখেন? আমার বাসাতেই ছিল। বাড়িতেই ছিল। আপনার তো নিজেরই যে চাল চুলোর কোনো খবর নেই, মেয়েটা কি করতো তাহলে? এই যে মেয়েটা ঘরের কাজ টাজ করে দিত, আমি তো কাজ করতাম না। কিন্তু মেয়েটার পরিবার ছিল না যে আপনার সঙ্গে বিয়ে দিতে বাধা দিয়েছে? ছিল। হ্যাঁ, তো বাধা সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিল? না, তাহলে ফার্স্ট টাইম না করছে, পরে আর কি মেয়ে আমার সাথে চলে আসছে, এমন 2 দিন। তার মানে মেয়েটাকে আপনারা বের করে নিয়ে আসছেন? জি, আমি আর কি, আমার সাথে আর কেউ ছিল না, আমি আর ওই মেয়েটাই ছিলাম। আচ্ছা, পরে ওর ভাই আইসা নিজে বিয়ে করাই দিছে, যেহেতু মানিজ্যতের ব্যাপার। আচ্ছা, তো বিয়ে করে দিল, তারপর আপনি ঘরে তুললেন। আপনি যখন বউ নিয়ে ঘরে যাচ্ছেন, মানে আপনার ঘরে যাচ্ছেন, তখন আপনার ফ্যামিলি কি বললো? তখন আমার মা বাসায় ছিল না। আচ্ছা, মা ছিল নানির বাসায়, তো এখান থেকে আসছে, আইসা দেখছি মুখ কালা, কিছু বলে না, বিয়া তো কইরা ফালাইছে, কিছু করারও নাই। তো কিছু আর বলে নেই। তেমনি ঘরের সবাই রাগারাগি করছে, বড় আপা বড় ভাইরা, যে বড় আরো ভাই থাকতে বিয়া কইরা লাইছে না কইয়া, আর কেমন নানান কথা বলছে। কিন্তু আমি তো আর ওই যে বলছি কারো কথা আমি শুনি না। আচ্ছা, তো আমার মতো আমি তো আপনি নিজেও তো ইনকাম করেন না, আপনার বউ চলবে কিসে? আপনার একবারের জন্য চিন্তা হলো না? ফ্যামিলি থেকে কিছু বললো না আপনাকে, নাকি ভয়ে কিছু বলেনি আপনার? না, জানে যে বললে লাভ নাই, শুনবে না কথা, আচ্ছা, এই জন্য আর তেমন কেউ কিছু বলেনি। যে মেয়েটাকে আপনি বিয়ে করলেন, মেয়েটার নাম ছিল সনি। সোনিয়া। তো সোনিয়া কি জানতো আপনার জীবন সম্পর্কে, যে আপনি এরকম একেবারে উচ্ছৃঙ্খল একটা জীবন যাপন? মেশা করতাম, এইগুলা সবই জানতো। আচ্ছা, তো জানার পরে সে আপনাকে অনেক না করছে আমারে, আচ্ছা, যে এগুলা করেন না, ভালো আছেন, চাকরি করেন। তো আমি তো যে আমার বাপ মারই কথা শুনতাম না। সোনিয়া আপনাকে যখন বিয়ে করলো, তখন সোনিয়ার বয়স কত ছিল ওর আনুমানিক? বয়স তখন ছিল 14 মতো। 13-14 মতো। আপনার বয়স? আমার বয়স ছিল 18। 18 মতো। দুজনই অপ্রাপ্ত বয়স্ক এবং আপনারা বিয়ে করলেন। সোনিয়ার পরিবার বোধহয় তেমন একটা সুবিধার ছিল না আর্থিক ভাবে, তাই কি? না, গরিবই ছিল। গরিবই ছিল। তো সংসার জীবনের গল্পটা একটু শুনতে চাই। সংসারে যাওয়ার পরে কি হলো? মানে সংসারে যাওয়ার পরে যে দেখা গেছে সারা বছর তো আমি তেমন কিছু দিতাম না। পিঠি দিলে যে আমার বড় আপু একটা ড্রেস, জুতা ঠুতা এগুলা কিনা দিত, আমি তো আর তেমন কিছু দিতে পারতাম না, তো আমার কাছে চাইতো না। ওই আমার বড় আপুই জামা ঠামা এটা ওটা কিনা দিত। তো একটা পর্যায়ে আর কি ওই দিন বাইরের থেকে নেশাগ্রস্ত অবস্থায় আসতাম। ওকে, আইসা মাথা গরম থাকতো, গায়ে হাত ঠাত তুলতাম। তো এক পর্যায়ে যে ও যে ওর বাপ মার কাছে এগুলা শেয়ার করতো, করার পরে মাঝখানে আর কি সারাসারি হয়ে জায়গা। কত বছর পরে? প্রায় 3.5 বছর। 3.5 বছর সংসার করেছেন আপনি মেয়েটার সঙ্গে। এই 3.5 বছরে আপনাকে মেয়েটা চেষ্টা করেছেন নিশ্চয়ই ভালো পথে আনার জন্য। অবশ্যই। আপনি কি চেষ্টা করেছেন সংসারের জন্য কিছু রোজগার করার জন্য, বা সংসারের জন্য কিছু করার জন্য, বা পারেননি? এমনি মাঝখানে আর কি, মাঝখানে বড় ভাবির জন্য আমার সাথে ঝগড়া। তা আম্মা তখন আর কি আমার এক প্রকার আলাদাই করে দেয়, যে তুই আলাদা খা তোর বউ নিয়ে। তখন আর কি আমি যে ইয়ের আলামিন কোম্পানি আছে না বিস্কিটের, ওইগুলার ভ্যান চালানোর চাকরি নেই, 4500 টাকা বেতনে। আচ্ছা, তো ওইগুলো আর কি 15 দিন করি। করার পরে আলাদা রান্না বাড়া বলতে তো আমি তো ঘরে তেমন কিছু আনতাম না, ওর মার বাসায় যে বলতাম খাইতে, আর আমি প্রায় না খাওয়া থাকতাম। মানে এক বেলা খাইলে 2 বেলা খবর নেই। তেমন করে প্রায় সপ্তাহখানেক যাওয়ার পরে মা কিছুটা বুঝতে পারছে যে না খেয়েই থাকে। তো মায়ের বলছে যে যা বাসায় যা খা। এরপর আর কি সব ঠিক হয়ে গেছে। ওই যে যখন ঝগড়া শেষ, আমি এন্দা চাকরি ছাইরা দিই। বেতন মানে অন্যজনেরটা 4500 ধরছে, আমারটা ধরছে 35। আপনার পরিবার চলতো কিভাবে? মানে আপনার মা বললো যে যা বাসায় যেয়ে খা, তো এই বাসায় গিয়ে আপনি আসলে কার উপর নির্ভর হতেন? বাসায় যে রান্না তো থাকতো না, কিন্তু এই টাকাটা আসতো কোত্থেকে? এটা আর কি যে সব ভাইরা মিলা কিছু একসাথে থাকতো সবাই একসাথে। তার মধ্যে মাঝখান থেকে আপনি হচ্ছেন ফাও, মানে কোনো কন্ট্রিবিউশন না দিয়ে মোটামুটি আপনিও ফ্রি খাচ্ছেন, আপনার বউ ফ্রি খাচ্ছে, এরকম একটা অবস্থা। জি। আচ্ছা, এখানে ও একটু ভুল জি বলতেছে। জি বলেন। ওর কোনো ভাই কাজ করতো না, তাহলে চলতো কিভাবে? ওর দুলা ভাই ওদের সবাইকে খাওয়াতো। ইন্টারেস্টিং। উনি কি করতো? ওর দুলা ভাইয়ের ব্যবসা ছিল আগে, আচ্ছা, কিন্তু সে লস খাইছে, কারণ বাজার তার মাছের ব্যবসা ছিল, আচ্ছা। সেখান থেকে আপনার স্ত্রী ঠিক বলতেছে? জি। আচ্ছা, না ঠিক আছে। কাজ করে না। তো আপনি এরকম মাঝে মাঝে অফ ট্র্যাক হয়ে যাচ্ছেন কেন? আমি চাইবো যে আপনি বেশি বেশি বলেন, ওনাকে একটু একটু আমি সুযোগ দিব। ওকে, তো এই দুলাভাইয়ের ওপরে পুরা সংসার আপনার নির্ভর। আপনারা ভাইরা এতটা সবাই মোটামুটি জোয়ান এবং কাজ করার সামর্থ্য আছে, তারপরও এইরকম অন্যায় করে বেড়াচ্ছেন, এটা খারাপ লাগতো না নিজের মধ্যে? লাগতো ভাই। অন্য যে সুতা একজন কাজ করে না, আমার বড় ডিও বৈশাখ হয়,
তা আমি ওই সুতাদের এই বৈশা থাকতাম যে ওনারা কাজ করে না তাই আমি করবো কেন। তো এই সুতাদের আর কি কাজ করার হইতো না। তো বড় ভাই একজন আছে মনে করেন ভিডিও মানে শর্ট ফিল্ম এইগুলার কাজ করে, আর আরেকজন যেটা আমার বড় ওটা ডিশের লাইনের কাজ করে, আর আমার যে ছোট যেটা ওইটা মনে করেন ইন্টারনেটের লাইনের কাজ করে। আচ্ছা, তো কাজ তো টুকটাক করতো তাইলে? করতো মানে ওরা যা পাইতো তা ওদেরই তো লাগতো, হাত খরচ ওদের জন্য হাত খরচ। ওকে, তো আপনি 3.5 বছর পরে আপনার ওয়াইফ আপনার কাছ থেকে চলে যায়, কিভাবে হলো এটা? মানে ওই যে ওরে আমি দেশে নিয়ে যেতাম আইতাম, তোর সাথে আবার ওই যে জিনের একটা প্রভাব ছিল। আচ্ছা, তো আমি অনেক চেষ্টা করছি, এমনকি ওরে আগুন দেওয়ার চোখের বুড়ো কয়েক জায়গায় দিয়ে পুড়ে গেছে। ওর সাথে যে কোন জিন থাকতো আমি বুঝতাম না, ভয় পাইতো না কিছুরেই না ও কোরআন শরীফ রে ডরাইতো, না আগুন রে ডরাইতো, না পিডান রে ডরাইতো, কোনোটারে ডরাইতো না। মানে এগুলো সবই ট্রাই করছেন? জি, সবই ট্রাই করার পরে দেশে নিয়ে গেছি। তোর মারকে আমার কয়দিন বলছে যে ওরে জিন ছাড়াইতে নিয়ে যায়, এই কথা বলে আর কি উনি মনে করেন কবিরাজ দিয়ে আর কি তাবিজ ঠাবিজ করছে, আমি এইরকমই শুনছি। এইভাবে যেইভাবে ওকারকে আমার কাছ থেকে আলাদা করে নিয়েছে, মানে ওনারাই আপনার কাছ থেকে ডিভোর্সটা নিয়ে নিয়েছে? জি। ওকে, তারপর কি হলো? কোনো বিষয় যদি বাদ পড়ে যায় এর মধ্যে সুমি, আপনি চাইলে ইন্টারাপ্ট করতে পারেন, কোনো কিছু কি বাদ পড়েছে ওর সংসার জীবনের কোনো কিছু? সংসার জীবনে তো কিছু একটা বাদ পড়ছে। ও যখন ওর ওয়াইফ সাথে সংসার করে, ইভেন ওর ওয়াইফের অনেক ইচ্ছা ছিল যে ওর স্বামী কাজ করবে। অন্য সব মেয়েরা যখন স্বামী থেকে 5টা পায়, ইচ্ছা ওরকমই ওর ইচ্ছা ছিল। জি। কিন্তু অনেক মারতো, নেশা করে এসে ও মেয়েটাকে অনেক মারতো, গায়ে হাত তুলতো। হ্যাঁ। সর্বোচ্চ মার কি 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 দিয়েছিলেন ওকে? আমি একটু জানতে চাই। আমি জানি মানে এই যে থাপ্পড়, এই পর্যন্ত থাপ্পড়, আর এই যে বেশি রাগ উঠলে চুলে ধরে টান দিয়ে ধরে রাখতাম, বেল দিয়ে পিটাইছে একদিন। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিতে চাই জায়গাটিতে। আমি একটা কথা বারবারই বলি যে একজন অসুস্থ মানুষ, অসুস্থ আচরণ শুধুমাত্র তাকে অসুস্থ করে না, চারপাশের পরিবেশকে অসুস্থ করে। এবং আপনি চিন্তা করে দেখুন, যে আচরণ ও করছে সেটা একটা মেয়েকে ইফেক্ট করছে, যেই পরিবারের মধ্যে ও করছে সেই পরিবারের কি ইফেক্ট করছে। ওই পরিবারে যদি ছোট ছোট সন্তান থাকে, তারা মনে করছে বউ পিটানো বোধহয় এটা একটা রীতি, তারাও এটা শিখছে এবং তাদের কাছ থেকে চারপাশের যে সমাজ আছে তারা শিখছে। সুতরাং একটা মানুষের ভুল কিন্তু কত বড়ভাবে স্পেয়ার্ড হতে পারে এবং সেটা কত বড়ভাবে আমাদের মধ্যে ঢুকে যেতে পারে অন্যায়টা। এবং এই জন্যই বোধহয় রবীন্দ্রনাথ বলেছিলেন যে যাকে তুমি পেছনে ফেলছো তাকে পেছন ফেলে তোমার সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যদি তুমি সমাজে বসবাস করো। যাই হোক, আমরা অবশ্যই বাই দ্য ওয়ে উনি কবিতায় খুব সুন্দর করে বলেছেন, আমি সেটার একটু এক্সপ্লেইন করলাম। আমি এখানে একটা বিরতি নিতে চাই। আর আজকের এই এপিসোডটা অনেক সেন্সিটিভ এই কারণে যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি আমার পেজে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থার মধ্যে হাজবেন্ড আর ওয়াইফ এসে ওরা এখানে কনফেস করছে। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/KEBRIA.RJ। আমি আবারও বলি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ছোট্ট একটা ব্রেক, মাত্র 4 মিনিটের। 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। প্রিয় শ্রোতা, আজকে যাহা বলিব সত্য বলিবর গেস্ট হচ্ছে রমজান এবং তার স্ত্রী। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি। হ্যাঁ, যেখানটায় ছিলাম বলেন। গায়ে হাত তুলতেন, ডিভোর্স হয়ে গেল, তারপর ও আর কি চলে যায় কিভাবে, আমি লাস্টেরটা বলি। জি। ওরে আমি মার্কেটে নিয়ে যাই, তো আমার কাছে টাকা ছিল প্রায় 5,000 টাকার মতো। ওকে। তো একটা ড্রেস দেখে আমি ওরে বুঝে বলি, দেখো প্রতিবারে যে বিয়ে হয়েছে 3টা বছর হয়ে গেছে, তুমি যা চাইছো আমি তো তোমারে তাই দিছি। ওকে। তো তুমি যে আমি কিছু কিনি না ঘর থেকে, আমার সাথে আমার রাগারাগি করে যে তুই কিছু না কিনা বড় এসব কিনা দেস, তো তুমি একটু একটা কম দামি জামা কিনো যাতে আমি কিছু জামা কাপড় কিনা মারে দেখাইতে পারি যে না আমি কিনছি। তো কিছু তেমন আর বলেন, আমি একটা ড্রেস দেখাই,
তো আর কি ওই ড্রেসটা দেখে আমি বলছি এটা পছন্দ হয়েছে, ও বলে হ্যাঁ হয়েছে, এমনই বলে আমারে। তা আমি ওই ড্রেসটা ওরা 1500 টাকা দিয়ে কিনে দিই আর কি। আমি তো জানি ওর চেহারার ভাব দেখে আমি বুঝছি এটা ওর পছন্দ হয় নাই। ও আর একটা ড্রেস দেখছিল, ওটার কি দোকানদার 5000 টাকার নিচে দিবে না। অনেক রিকোয়েস্ট করার পরে 4500 টাকা পর্যন্ত নামসার নিচে নামে না। তো আমি সারা রাস্তা ওরে মার্কেটের থেকে আনার সময় কথা বলি, ও কোনো কথাই বলে না, মানে রাগ করে রয়েছে আমার সাথে। তো আমি রাস্তার তেমন কিছু বলি নাই। বোনের বাসা যখন নিয়ে গেছি দেখাইতে, তো ওই সিঁড়ির ভিতর আমি ওর একটাই থাপ্পড় মারি যে তোর সমস্যা কি, তুই কথা বলস নাকি। তো আর কি এমন একটা ভান করে যে অজ্ঞান হয়ে গেছে। তো আমার আরো রাগ উঠে আর একটা থাপ্পড় মারি। আমার বোন দেখে আমার গালাগালি করে যে কিরে তুই রে মারতাছিস কে, বাইরে যা। আমার বাসার থেকে গালাগালি করার পরে আমি ওইখান থেকে চলে আসি। আসার পরে আমি তো আর ওই যে বাসা যাইনি, আমি ওরে অন্য রাইখা গিয়া আবার মার্কেটে যে ওই ড্রেসটাই কিনে এনে দিই 4500 টাকা দিয়ে। ওকে, আরো কিছু টাকা বোনের থেকে নিয়ে যাই। এনে দেওয়ার পরে বাসায় এসে দেখি ও নাই। আমার মা বলতেছে তোর বউ তো গেছে গা। আমি মনে করছি আমার সাথে দুষ্টামি করতেছে হয়তো। তা আমি কই যাক গেছে গা, হয়তো রাগ কমলে চলে আসবো। তো এই ফাঁকে ওর মা ওর নিয়ে দেশে চলে যায়। ঈদও সামনে আইসা পরে আমি আর রাগ করে আর আনতে যাই না। এমন করে প্রায় 6 মাসের মতো কাটটা যায়। আমি অনেক ফোন দিয়ে কান্নাকাটি করি। ওর মা আমারে মনে করে না, অনেক গালাগালি করে, রাগ উঠে আমিও গালাগালি করি। ওকে, এক পর্যায়ে আর কি সম্পর্কটা খারাপের দিকে জায়গা। ওর বাপরে ফোন দিয়ে অনেক বুঝে, ওর বাপে আমারে গালি দেয়, আমিও দেই। এমন একটা পর্যায়ে লাস্টে অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা এক কথাই বলে না, আমি তোমার কাছে আমার মেরে দিমু না। তো আমি আর জোরাজোরি আর করি না, আমি আর দেশে যাই না ওরা আনতে। একটা পর্যায়ে ওর সাথে আমার পরিচয় হয়। কিভাবে পরিচয় হলো? মানে আপনার ওয়াইফের সঙ্গে পরিচয় হয়? মানে আমি আর কি বর্তমান যেখানে যিনি আড্ডা wife? দিতাম, জি, আচ্ছা, ওইখানে ও চাকরি করতো। পরে দেখে আমার ভাল লাগে, যেহেতু আমার ওয়াইফ গেছে। আমি জানি যে আমি এক প্রকার শিওর ছিলাম যে ও আসবে না। তোর সাথে আমার সম্পর্ক। না আমি এখানে আপনার কাছে যাব। সুমি, জি। কিভাবে ঘটনাটা ঘটলো আপনার সঙ্গে? আপনার মুখ থেকে শুনি। আমি যেখানে চাকরি করতাম ওখানে ও আড্ডা মারতো। তো দেখতাম ও সারাদিনই নেশা করতাম। তা আমি একদিন বলছি যে আগে আমি তুই করে বলতাম যে তোরা এত নেশা করিস কেন, বা তোর বউ কোথায়? বলে আমার বউ চলে গেছে তো নিয়ে আসিস না কেন? ও বলে আনবো, তো আসতে চাই। আমি কই তাহলে বাড়ি থেকে নিয়ে আসো। তো তখন ও ইয়াবা খায়। ওর বউ যাওয়ার 1 বছর আগে থেকে ও ইয়াবা খায় ওর বন্ধুদের সাথে। ওকে, আমি আর জানতাম না, তো মানুষের কাছে শুনতাম এরকম করতে। তোর সাথে আমার অনেকদিন কথা হয়। কথা হওয়ার আগে আমি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে ফিরে যেতে চাই, জি, জি। মানে আপনার ছোটবেলা এবং এই যে আপনি ওর সঙ্গে পরিচয় হওয়া পর্যন্ত যদি আমাকে একটু ছোট করে বলতেন যে আসলে পরিবার বা সবকিছু নিয়ে। পরিবার, প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে সুমির জীবনের অপ্রিয় সত্য, ঠিক অপ্রিয় সত্য না, চরম সত্য আমি বলবো, অপ্রিয় নাও হতে পারে, সেখানে আমরা একটু ঢুকে যেতে চাই। কজ ও আসলে কিভাবে ওর জীবনের সঙ্গে জড়িয়েছে, সেখানে কোনো অতীত আছে কিনা সেটাও আমাদের জানা প্রয়োজন। জি। জি বলুন। আমি ছোটবেলায় আমার 2টা ভাই আর আমি। জি, আমার বড় ভাইয়ের পর আমি, আর আমার একটা ছোট ভাই আছে, সে এখন বড় হয়েছে। আমার বাবা আমরা যখন ছোট 5 বছর বয়স, তখন আমার যে এখন যে ছোট ভাই সেটা হয়, সে হওয়ার 1 বছর পরে আমার বাবা আমাদের কাছ থেকে চলে যায়। আচ্ছা, আমার মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করে। আমি ক্লাস 5 পর্যন্ত পড়ি। পড়ার পরে এক পর্যায়ে আমার মা আমাকে একটা বিয়ে দিয়ে দেয়। ক্লাস 5-এ থাকা অবস্থায়? জি। সেখান থেকে সেই বিয়ের 1-1.5 বছর পর আমার একটা ছেলে হয়। ওকে, তখন আমার 12 বছর বয়স চলে, তখন আমার একটা ছেলে হয়। ছেলের নাম সৌরভ। এখন সে বড়ই হয়েছে, সে এখন 11 বছর বয়স হবে। ওকে, ওকে। তো সেই স্বামীও চাকরি করতো, কিন্তু আমাকে অতটা টেক কেয়ার করতো না। তারা একটু বড় লোক ছিল, আমি গরিব ছিলাম। যৌতুক চাইতো আমার মার কাছে, তার বোনেরা। আচ্ছা, তো আমার মা দিতেও চাইছে, কিন্তু তাদের ডিমান্ড অনেক বেশি ছিল। প্রায় 6 লাখ টাকার মতন আমার মার কাছে চায়। ও হো, এমনকি ঘর সাজাই দিতে বলে। সামর্থ্য কুলায়নি আপনাদের? আমার মার সামর্থ্য গুলো, কিন্তু আমার মা বলছিল যে আমি 1 লাখ টাকা দিব আর ঘর সাজিয়ে দিব। তাতেও তারা রাজি হয় না। সে ছেলে এক পর্যায়ে 2010 সালে 16 ডিসেম্বর আমাদের না বলে চলে যায়। ছেলেটাই না বলে চলে যায়? জি, আমার সেই আগের হাজবেন্ড আমাদেরকে না বলে চলে যায়। তখন আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করি। তো এক পর্যায়ে আমার ছেলেও পড়ালেখা করে, তার আর যোগাযোগ নাই। আমি তখন চাকরি করি, কারণ আমার মার একার পক্ষে সম্ভব না। জি। তো চাকরি করি আমি, প্রায় 2-3 বছর চাকরি করি। করার পর আমার ছেলেটাও বড় হয়। এর পর্যায়ে আমার ছোট ভাইটাও নেশা করে, এমনকি আমার বড় ভাইটাও নেশা করে। আমার বড় ভাইটা ইয়াবা খায়,
আমার ছোট ভাইটাও খায়। ওকে, আপনার ফ্যামিলির মধ্যেও নেশাখোর ছিল? আচ্ছা। এখন ইভেন সে বর্তমানে করে। আচ্ছা ঠিক আছে, তো নেশা খায়, হ্যাঁ তারপর? জি। তো তারপরে আমার বাবা আসে কিন্তু আমাদের খরচ দেয় না, আমার বাবা যে সংসার নিয়ে থাকে সেই সংসারই থাকে। জি আমার মা এখন বর্তমানে তো আমি সেদিন ভুলেই গেছি, বিদেশ চলে গেছে। জি, আপনি যখন আমার সঙ্গে প্রথম দেখা করেছিলেন, হ্যাঁ। তো ওর সাথে যখন ফার্স্ট, আমি কখনোই ওকে চিনি না, আমাদের এলাকায় আড্ডা মারতো কিন্তু আমি ওকে কখনো চিনতাম না। আচ্ছা। তো আমি আমার যেখানে চাকরি করতাম আমি একটা মেয়ের মাধ্যমে ওকে আমি চিনছি, যে ওই ছেলেটার নামই রমজান। তো আমি বলতাম যে তোরা নেশা কেন করিস, আমার দুইটা ভাইও করে, তোরাও করিস, সেই নেশাগুলো তো উচিত না, সবসময় বলতাম। এইভাবেই পরিচয় হওয়ার পরে তখন কি আপনার ওয়াইফ, মানে আপনার হাজবেন্ডের সঙ্গে কি আপনার যোগাযোগ ছিল ওই না, সময়? তখন তখন যোগাযোগ পুরোপুরি অফ, off। ওই যৌতুককে কেন্দ্র করে? জি, আচ্ছা। চলে যায়। চলে যায় বলতে কি, মানে দেশের বাইরে চলে যায় নাকি আপনার সঙ্গে, আপনার কাছ থেকে চলে আমার যায়? সাথে, আমার সন্তানের সাথে, মানে আমার সাথে কোনো যোগাযোগ। তখন সন্তান নিয়ে আপনি আলাদা থাকতেন জি, আমার মায়ের কাছে থাকতাম। এবং আপনি গার্মেন্টসে কাজ করতেন? জি। ওকে। তো সে, ওর সাথে দেখা হয়, কথা হয়, এক পর্যায়ে ও আমার থেকে আমার ফোন নাম্বার চায়। তো আচ্ছা। যেই এরকম ভাবে কথা বলি, বলার পর এক পর্যায়ে ও আমাকে অফার দেয়। তো আমি বলি না, আমি তো ভালোবাসা এগুলো করতে পারবো না। আপনার সম্পর্কে জানতো উনি? সে যে হ্যাঁ, যে জানতো, সময়টা আমার ছেলেকেও চিনতো, আমার ভাই মানে তখন দুজনেই আপনারা পারিবারিক ভাবে ঝামেলার মধ্যে আছেন, জি। কিন্তু কেউ ডিভোর্স দেন নাই? উনিও ওনার ওয়াইফকে দেয়নি? আমার আপনি ওয়াইফ ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তখন কিন্তু ডিভোর্স আমি দিয়ে আমার দিয়েছে? তখন অলরেডি ডিভোর্স চলে এসেছে আপনার কাছে, রমজান? জি না, আর কি ওটা মৌখিক ভাবে বলছে, আমি কাগজপত্র পাননি? কাগজপত্র আপনার ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেননি তখনও ডিভোর্স দেবেন? না না। ওকে। তো এক পর্যায়ে ওর সাথে আমার 6 মাস রিলেশন হয়, এটা আমার ফ্যামিলির কেউ জানে না। তখন ওকে আমাদের আমার মা সম্পর্ক হয়? পছন্দ করে না, আচ্ছা। কারণ ও জানে, আমার মা জানে ও নেশা করে, আমার ভাইরাও জানে, তো দিবে না। আর আমি এমন এক পর্যায়ের সাথে মিশে যাই যে আমার উদ্দেশ্য ছিল যারা নেশা করে ওদেরকে ভালো করা। ওকে। ওকে আমি সবসময় বলতাম যে আমি তোমার পাশে আছি, কিন্তু আমি বিয়ে করতে পারবো না, আমার যেহেতু একটা ছেলে আছে, আমি বিয়ে করবো না, বাট তুমি নেশা আর করো না। ওকে, আপনার জানা মতে তখন ও কি কি নেশা করতো? আমার জানার মতে তখন ও আমার কাছে স্বীকার করতো না, আমি জানতাম ও শুধু গাঁজাই খায়, কিন্তু আচ্ছা। ও ইয়াবা খায়, আমার কাছে ও স্বীকার করতো না। আচ্ছা, আমি একটু রমজান আপনার কাছ থেকে শুনি, কি কি নিতেন সেই সময়টাতে আপনি? তখন মনে করেন হিরোইন বাদে সব, হিরোইন বাদে সব, একটু নাম ধরে ধরে শুনি। গাঁজা নিতেন? গাঁজা, ট্যাবলেট। ট্যাবলেট বলতে ঘুমের ট্যাবলেট? জি। আচ্ছা। তারপরে ইয়াবা, তারপরে মদ, আবার সিরাপ বলতে এই যে সিরাপ বলতো কিছু কিছু কফের আর সিরাপ? কি, জি, এইগুলা খাইলেও নেশা নেশা হয়? ওকে। এগুলো নিতাম আমি। ওরে কিন্তু প্রায় প্রায় বলতাম, ও যখন আমার ফোন দিত, তুমি কই? আমি তো ক্যাম্পের বাজারে এসেছি। কি করো? ইয়াবা নিতে। ও বিশ্বাস করতো না, মনে করতো আমি মিথ্যা বলতেছি, কিন্তু আমি কিন্তু সত্যিই বলতাম, ও বিশ্বাস করতো। এই ইয়াবাগুলোর তো প্রাইস আছে। জি। টাকা পেতেন কোথায়? ওই যে বললাম না, আস্তে আস্তে অভ্যাস খারাপ হয়ে গেছে, চুরি করতাম। চুরি করতেন বলতে ততদিন আপনি চুরি করা শুরু করে দিয়েছেন? জি। কি ধরনের চুরি? মানে প্রথম চুরির ঘটনাটা একটু আসতে চাই। প্রথম আর কি, ওটা তো ছোটকাল থেকে একটা অভ্যাস টুকটাক থাকে। হাত সরাতেন? হ্যাঁ। জি, ওইটা ঘর থেকেই করতাম মাঝে মাঝে। তো একটা টাইমে দেখা গেছে ঘরের অবস্থা খারাপ, ঘর থেকে আর নিতাম না। ওই তখন দেখা গেছে জালনাতে একটা মোবাইল পাইছি, নিয়ে গেছি। দেখা গেছে একটা মানি ব্যাগ পাইছি, 2000 টাকা পাইছি। ফলো করতেন কিভাবে এগুলা? সারাদিন ফলো তো করতাম কি দিনের বেলা না, তো রাতের বেলায়। তখন যে ঘরে দেখতাম লাইট জ্বলানো, ওই ঘরেই দেখতাম কিছু আছে কিনা। তো আর কি এমনি এমনি অভ্যাসটা খারাপ হয়ে যায়, যখন নেশার আর কি মাত্রাটা বাইরে যায়। কারণ এমনও গেছে যে আমি বিল্ডিং এ কেমনে যে 12 তলার উপরে উঠছে আমি নিজেও জানি। সে ঘটনায় আমরা আসতে চাই, কিন্তু যখন ওর সঙ্গে আপনার পরিচয় হচ্ছে, সুমির সঙ্গে, সেই সময়টাতে আপনি এতগুলো নেশা নিচ্ছেন এবং আপনি সেটা নিয়মিতই নিচ্ছেন। জি। তো এই পয়সাগুলো আপনি ওই চুরি করেই রোজগার করতেন? জি। শুধুমাত্র ঘর থেকে জিনিসপত্র চুরি করতেন নাকি অন্যান্য জায়গা থেকেও চুরি করতেন? ঘর, নিজের ঘর বলতেন না, অন্যের ঘর থেকে ছাড়াও কি অন্য কোনো ভাবে চুরি করতেন? না, অন্য কোনো জায়গায় এমনি, অন্য বাসা বাদে তো অন্য জায়গা থেকে করতাম না। এর ভিতরে আরো এমনি 2-1 ফ্ল্যাটে ঢুকছিলাম, তো এক বাসার থেকেই প্রায় স্বর্ণ পাইছিলাম 10 থেকে 12 ভরি। এটা কি মানে ওর সঙ্গে পরিচয় হওয়ার সময়টাতে? আগে, পরিচয় হওয়ার আগে। গল্পটা একটু শুনতে চাই, কিভাবে ঘটলো? মানে আর কি এডি করতে করতে যে বলে না, লোভে পাওয়া যায়। একটা ফ্ল্যাট খালি ছিল, কেউ ছিল না। বুঝলেন কিভাবে ফ্ল্যাটটা খালি আছে? একটা আইডিয়া হয়ে যায়। আইডিয়াটা কিভাবে হয়? মানে আমি ধরেন জেনে উঠছি, জি। ওটা 3 তলার উপরে। আচ্ছা। ওঠার পরে বোঝার চেষ্টা করছি যে ঘরে কেউ আছে কিনা। যেমন ঘরে কেউ যদি থাকে হ্যাঁ। তাহলে ফ্যান ছাড়া থাকে, বা অনেকজনে রাত্রেবেলা দেখা গেছে ঘুমের সময় নাক টানে। আচ্ছা।
তেমন কোন শব্দ না, কিন্তু একটা বিল্ডিং এর মধ্যে ফ্ল্যাটে যদি আপনি ঢুকে পড়েন তো বিল্ডিং এর তো কর্মচারী থাকে, দারোয়ান থাকে, ওনারাই তো আপনাকে সন্দেহ করার কথা। ওই যে ঢুকছি তো বাইরের সাইড দিয়ে, বাইরের সাইড দেবো মানে গ্রিল গাইডটা কিভাবে করে এটা? এটা কি আমি বলবো পুরো সব practical? বলবেন আপনি, একদম প্র্যাকটিক্যাল, কারণ আপনি আপনার আজকে যেই দশার মধ্যে আছেন আপনি, সেখান থেকে আপনার ওই পুনরায় পূর্বের জীবনে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা নেই, আপনি আমাকে এটা আগে বলেন। আছে। মানে আপনি আবার যদি ভালো হন তাহলে আবার ওই চুরির জীবনে ফিরে যাবেন? না না না, আমি এটা সেটাই তো জিজ্ঞেস আর করেছি যেমন- আপনাকে। তো যদি আপনি না যান তাহলে আজকে আপনার মনে হয় সমস্ত কিছুই এখানে পরিষ্কার করা উচিত, কারণ কিভাবে আমি জিনিসটা বলতে হয়েছে। চাইতেছি না যে যদি আমার থেকে শুনে আবার কেউ করার চেষ্টা করে। না, সেটার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেন, বরং আমরা বিষয়টাকে এইভাবে রাখতে চাই প্রিয় শ্রোতা, চোর তো আসলে সমাজে সবাই না, ওরা যে ধরনের চুরি করে কিছু কিছু মানুষ এটা করে, পরিস্থিতিতে বাধ্য হয়ে করে, এবং আপনারা বিষয়টা জেনে থাকলেন এই কারণে যে যাতে করে আপনাদের সিকিউরিটিটা আপনারা নিশ্চিত করতে পারেন। আপনি যেটা বললেন সেটাও ঠিক, কিন্তু আমাদের পার্সপেক্টিভটা ভিন্ন, কারণ আপনারা যে প্রসেসটাতে এই কাজটা করেন সেটা যদি মালিকরা জানে যাদের ঘর চুরি হচ্ছে তাহলে তারা সতর্ক হতে পারে। সম্ভব না ভাই, সম্ভব না, আসলেই সম্ভব না। না। ঠিক আছে, আমি শুনতে চাই, যদি প্রয়োজন হয় আমি চেষ্টা করুক, এটা আটকানোটা সম্ভব না। যদি আমার মতো কেউ যায় না থাকে তাইলে যতই সিকিউরিটি লাগাক এটা সম্ভব না। ওকে, ঠিক আছে, আমি তারপর রিভিল করতে চাই, আমি একটু বিষয়টা জানতে চাই যে কিভাবে হয় ঘটনাটা, বলেন। মানে এটা আপনার গ্রিল যে স্লাইরেন্স আছে না, জি, এই স্লাইরেন্সের মাথা দিয়ে আপনার যে প্রান্তটা জ্বালাই থাকে আচ্ছা, ওইখানে লাগায়া কেটে ফেলতে হবে। একটু গায়ের জোর দিয়ে উঁচা নিচা চাপ দিলে মনে করেন একা একাই ভেঙে যায় ওই মানে জোড়াটা? জোড়াটা। আচ্ছা, তো আর একটা মাথা আপনি একটু লাড়াচাড়া দিলে ওটাও ভেঙে যায়। ওকে। তেমন দুইটা তিনটা ছুটাইলে ঢোকার মতো জায়গা হয়ে যায়। এটা কি রেঞ্জ দিয়ে করতে হয়? স্লাইরেন্স এটা জিনিস- সাধারণত স্লাইরেন্স বলতে যে নাট মাট খুলে যে স্লাইরেন্স, এটা দিয়ে ওই 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 জোড়াটুকু নাড়াচাড়া করলেই ভেঙে যায়? কোন জোড়া আছে এত নরম যে ছোঁয়ার আগেই ভেঙে যায়, আবার কোনটা খুলতে একটু কষ্ট হয়, তো এরকম আর কি। ওকে, আপনারা তাহলে বুঝতে পারছেন যে জোড়াটা এখানে শক্ত করতে হবে। বাই দ্য ওয়ে, এটা কিভাবে করবেন এটা আমি জানি না। জোড়া যতই শক্ত করা হোক, অমন বিকল্প স্লাইরেন্স বাইরে হয়েছে বর্তমানে যা দেওয়া সম্ভব এগুলো। খুলে ফেলা? জি, আর আপনি যতই জানলা লাগায় রাখেন, যারা থাইয়ের কাজ জানে তারা জানে যে কিভাবে পুরা থাইটা খোলা যায়। আচ্ছা, তো এই জন্য বলছে যে যত সিকিউরিটি লাগানো যায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যার চুরি নিয়ত আছে তারা আপনি বাইরে রাখতে পারবেন না। ওকে ওকে, ঠিক আছে, বলেন তারপর। তারপরে যাই হোক, আমি যে ওঠার পরে ওই স্লাইডেন্স বুঝতে আপনি এটা পারছি- করে আপনি এটা উঠলেন? জি, বুঝতে পারছি যে এই ঘরে কেউ নাই। তো আমি দুইটা গ্রিল ছোটানোর পরে ঢোকার মতো রাস্তা হয়ে গেছে। তো আমি আমার মতো গেছি, গিয়ে আর কি দুইটা রুম ছিল আর একটা বড় ডাইনিং স্পেস আর ড্রয়িং একটাই। ভিতরে ঢুকে গেলেন আপনি? জি, আচ্ছা, দুইটা ঘরে তেমন কিছু ছিল না, ওয়ার্ড্রপ ছিল, ওইগুলা ডয়ার গুলা ইজিলি খোলা যায়, মানে ভাঙ্গা যায়। তো ভাঙ্গা কাপড় চোপড়ের বাজে বাজে, যেমন স্বর্ণের চেন, লকেট, আর আপনি অনেক একাই কিছু কাজটা করছেন নাকি আপনার সঙ্গে? একাই, আর কেউ ছিল না। দুইটা ফ্রেন্ড ছিল, ওদের আমি নিচেই রেখে গেছি। আচ্ছা ওদেরকে আর কিছু বলি না, বা ওরাও জানে না যে আমি কি কি আনছি। আচ্ছা, পরে ওই স্বর্ণ আপনি উঠলেন কি সিঁড়ি দিয়ে নাকি বাইরে দিয়ে? বাইরে বাইরে দিয়ে কিভাবে উঠলেন? বাইরে দিয়ে, মানে দুই বিল্ডিং একটার সাথে একটা প্রায় অনেক কাছাকাছি ছিল। ওই বিল্ডিং এর মাঝখান দিয়ে আপনি উঠেছেন? সানসেট ছিল, আমরা বাইরে ওঠা যায়, ওইখান দিয়ে উঠছিলাম। মানে একবার যদি আপনি ওখান থেকে কোনো কারণে যদি পড়ে যান বা স্লিপ কাটেন তাহলে অবস্থাটা কি হতে পারে সেই সময়টা চিন্তাও করেননি? তখন তো ওইটাই মাথায় থাকে না। ওকে ফাইন, আসলেই তাই, যখন মানুষ অন্যায় কাজ করতে থাকে তখন আসলে মানুষ তার পরিণতি ভাবে না, এবং যদি পরিণতি ভাবতো তাহলে মানুষ কখনোই অন্যায় কাজটা করতো না। পরিণতির জন্যই আপনাদেরকে ফেসবুকে দেখতে হবে যে ওর পরিণতিটা আসলে কি হয়েছে। বলুন তারপর আর কি ওইগুলা প্রায় অনেকগুলাই স্বর্ণ পাইছিলাম। আচ্ছা, 12 ভরি স্বর্ণ? জি, এইরকমই হবে। তো আর কি আমি যেহেতু চুরির জিনিস তো মন দামে বেচতে পারিনি। আপনি নিয়ে গিয়ে কোথায় বিক্রি করলেন? বেচছিলাম আর একটা স্বর্ণকারের মাধ্যমে আর এক স্বর্ণের দোকানে। আচ্ছা, তো বিক্রি করার পরে আপনি কি মানে প্রপার দাম পেলেন নাকি প্রপার আপনাকে দাম ঠকালো? পাইনি, মানে তখন স্বর্ণের ভরি ছিল 50,000 টাকা। আপনাকে কত করে দিল? আমার দিচ্ছে কোন সময় 22,000, কোন সময় 30,000, কোন সময় 25,000, মানে এক এক টাইমে এক এক টাকা দিয়েছে। আচ্ছা, তো ওকে, আমি ওইগুলা নিয়েই তো তখন আর বেশি দিন আর চুরি করিনি, কারণ অনেক টাকা পাইছি। তখন আর কি এই ডির ভিতরে আমি বেশি যাইনি। ওই দেখা গেছে 20,000 টাকা একদিনেই শেষ। একদিনে শেষ বলতে? একদিনে শেষ বলতে মন চাইছে মার্কেটে গেছি, কাপড় চোপড় কিনছি, মোবাইল কিনছি, তারপরে নেশা তো যা মন চাইছে দিন
ইচ্ছা মতো নেশা করছে। ইচ্ছারও। আচ্ছা। মানে 2-3 দিন বাসায় যায়নি নেশা করতে করতে, ওই সাইডেই পড়ে রয়েছে। তখন তো আপনার বউ ছিল বোধহয় একটা, নাকি? তখন তো বউ ছিল না। ওকে। মানে যে বউ চলে গেছে মাঝখানে যে 6 মাস। সুমির সাথে পরিচয় হওয়ার আগের অবস্থা, তার মানে এই সব কাজ করেই আপনি নেশা টেশা চালাতেন। আপনার মূল জিনিসটা ছিল আয়ের ইনকামের চুরি করে আপনি কাজটা আমি করতেন। কিন্তু কখনো ভাই বলতে পারবো না যে আমি ভাত না খাওয়া ছিলাম এই জন্য চুরি করছি। আমি কিন্তু ভাই চুরি করতামই নেশার কারণে। আমি কিন্তু কখনো না খায়া থাকা অবস্থায় চুরি করিনি। পয়েন্ট করবেন প্রিয় শ্রোতা এই কথাটা, যে ভাত খাওয়ার জন্য আসলে কেউ চুরি করে না, এবং সে যে চুরিটা করেছে এটা তো আসলে পুকুর চুরি বলা চলে, এবং যে পরিমাণ রিস্ক নিয়েছে জীবনে, সেই চুরির জায়গাটা থেকে এটা হয়েছে তার নেশার জন্য। ঠিক আছে, তো আপনি সেই সময়টাতে ইয়াবা নিতেন, এবং আপনার ওয়াইফ সেটা, মানে তখন তো ওয়াইফ না, তখন পরিচয় শুধুমাত্র তখন সুমি, এবং সুমি পরিচয়। সেটা বিশ্বাস করতো না। আচ্ছা সুমি, তা আপনার কাছে যাই আবার, তারপর? তারপর ও বলতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না। আচ্ছা, এবং আপনার টার্গেট ছিল যে আপনি যেভাবে হোক তাকে নেশা থেকে ফেরাবেন। থেকে ফিরবো। তো আমার একটা কাজিন আছে, তো ওর সাথে শেয়ার করতাম। তো ও বলতো যে দেখ ভালো করতে পারিস কিনা। এরকম পর্যায়ে ও আমাকে ফোন দিত, ঝগড়া হইতো। এরকম করতে করতে প্রায় 6 মাস যখন ওভারলি হয়ে যায়, তখন ও আমাকে বলে যে আমি নেশা ছেড়ে দেব একটা শর্তে। আমি বলি কি শর্তে? তো বলে ফিজিক্যাল রিলেশন করতে হবে, তাহলে আমি ছেড়ে দেব নেশা। তুই না বলছিস আমাকে ভালো করতে চাস? আমি বলি হ্যাঁ চাইছি, কিন্তু এটার মাধ্যমে আমি পারবো না। তো এরকম আমাকে অনেক জোরাজোরি করে যে না হলে আমি মাথা ফাটাই ফেলবো, আমি মরে যাব, এরকম অনেকগুলি আমাকে চাপ দেয়। ওকে। তো এক পর্যায়ে আমি রাজি হয়ে যাই যে আপনাদের বিয়ের আগে? জি, যে বলি যে ঠিক আছে আমার কারণে যদি একটা ছেলে ভালো হয়ে যায় তো সমস্যা নেই। তো Okay. আমাদের ফিজিক্যাল রিলেশন হয়। ওকে। বিয়ের আগে প্রায় 3-4 বারই হয়। হওয়ার পরে এক পর্যায়ে আমার মা জেনে যায় যে আমি এরকম কিছু একটা ওর সাথে করতেছি। প্রিয় শ্রোতা, আমরা যেখানটায় বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি, রাত 12টায় আমরা আবারও ফিরে আসব। ভিডিও ক্লিপটা ফেসবুকে দেয়া আছে, আমার পেজে গিয়ে আপনারা দেখতে পাবেন। স্বামী স্ত্রীর ওরা যে অবস্থায় আছে এখন, যেভাবে কথা বলছে, সেই ভিডিও ক্লিপটা। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি RJ কিবরিয়া নামে আছে। যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন তাদের সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, যে ওদের দিকে আঙ্গুল আপনারা তুলবেন না। কারো জীবন যেন রমজানের মতো না হয়, কারো জীবন যেন সুমির মতো না হয়, সেজন্যই কিন্তু জেবিএসপি, এবং এই জন্যই কিন্তু ওরা শত গঞ্চনা বঞ্চনা, কষ্ট, লাজ লজ্জা মাথায় নিয়ে এসে লাখ লাখ মানুষের সামনে নিজেকে ফেস করেছে, যাতে ওদের মতো জীবন কারো না হয়। এই ড্রাগ আপনাকে কোথায় নিয়ে যেতে পারে সেটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আজকে যা বলিব সত্য বলিব, যাতে আপনি ভালো থাকেন, যাতে আপনার উপকার হয়, সেজন্য ওরা এসেছে। সুতরাং ওদের দিকে আঙ্গুল তুলবেন না। অপরাধ যে করে তাকে ঘৃণা না করে অপরাধকে ঘৃণা করুন, তাহলে আপনার জীবনটাও সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে। 5 মিনিট পর ঠিক রাত 12টায় আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, সময় হচ্ছে রাত 12টা। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2-তে। প্রিয় শ্রোতা, আজকে যাহা বলিব সত্য বলিবর গেস্ট হচ্ছে রমজান এবং তার স্ত্রী। মূলত তার স্ত্রীকে আমার বেশি ফ্লোর দিতে হচ্ছে, কারণ রমজানের শারীরিক অবস্থা কি এবং সে কি অবস্থায় স্টুডিওতে এসছে সেটা বুঝতে হলে আপনাকে আসতে হবে ফেসবুকে। ওকে, তারপর? জি, তখন ও আমাকে অনেক জোরাজোরি করে। তো আমি অনেক ইয়ে করার পর এক পর্যায়ে রাজি হয়ে যাই। পর্যায়ে আমার মা জেনে যায় যে আমি এরকম কিছু একটা ওর সাথে করতেছি। তো আমার মা বাধা দেয়। ওকে। বাধা দেওয়ার পর ও অনেকলি চাপ দেয় যে ওর সাথে আজকে দেখা করতেই হবে। পরে আমি বলি যে আমার মা জেনে গেছে, আমার ভাই জেনে গেছে, আমি পারবো না। ওকে। তো বলে না, আসতেই হবে, তোকে আসতেই হবে। মানে তখন তো আপনার সঙ্গে ওর প্রেমের সম্পর্ক ছিল, জি। এবং এটাকে যেভাবেই হোক ও ব্ল্যাকমেইল করতো, এটা জি, না করলে ও blackmail নেশা করবে, এটা না করলে ও মাথা ফাটায় ফেলবে, জি, জি। এগুলো করতো। আচ্ছা। তো তখন ওর একটা বন্ধু, যে বন্ধুটার আমি কথা বললাম, রাসেল, ওকে আমি ডাক দিই। আমি কি ভাইয়া ও তো এরকম এরকম করতেছে, তো আমি এখন কি করব? ও বলে কি চলেন আমার সাথে, চলেন ওর বাসায় যাই। তো আমি বাসায় যেয়ে দেখি এক পর্যায়ে ওদের বাসার গ্রিলের সাথে ফাঁসি দিছে। এক পর্যায়ে যেয়ে দেখি
গ্রিলির সাথে ফাঁসি দিয়েছে। জি, উন্না প্যাচে আমি কেন যাচ্ছি না কেন। প্রিয় শ্রোতা, আমি যে ভিডিওটা আপনাদেরকে ফেসবুকে আপলোড করেছি, ইভেন ভিডিওতেই কথাগুলো আছে, সেটা হচ্ছে যে ওর যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, ও তো এখন কোনো নেশা করে না, করে কি? এখন করে না। কিন্তু ওকে যে ভিডিওটা দেখতে পাচ্ছে, ওকে দেখলে বুঝতে পারবে যে ওর ভিতরে কিন্তু নেশার ইফেক্টটা এখনো আছে। জি, ও সিগারেট খায় এখনো। সিগারেট খায় সেটা তো অন্য বিষয়, কিন্তু যে ধরনের ড্রাগ ও শরীরে নিয়েছে সেগুলোর ইফেক্ট কিন্তু ওর শরীরে এখনো আছে। জি, থেকে গেছে। হ্যাঁ, হয়তো ও রীতিমতো কাঁপছে। আপনার কি সমস্যা হচ্ছে? আপনি কি কন্টিনিউ করতে পারবেন? পারবো। ঠান্ডা লাগতেছে। ওকে, আমি চেষ্টা করতেছি আপনাকে যেভাবেই হোক স্টুডিও আরো বেশি গরম করে দেওয়ার জন্য। জি বলুন আপনি। তারপরে ওর বন্ধুকে আমি আগে পাঠাই, ও যায় দেখে ও ফাঁসিতে মানে উন্না দিয়ে ঝুলে হাত দিয়ে পেঁচে আছে, তো আমাকে ডাক দেয় যে আপু, সুমি আপু আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন ও কি করতেছে, কান্না করতেছে। তো যে ওখান থেকে আমরা নামাই। ওকে, নামার পর তখন আমি বলি যে এটা কি করতেছো, আমার তো আসা এখন সম্ভব না, কারণ আমার মা যেহেতু জেনে গেছে আর তোমার সাথে আমার মা বিয়ে দিবে না, আচ্ছা, রাজি হবে না, ওকে, তো তুমি এটা কেন করতেছো? ওর বন্ধু আমাকে বলতেছে যে এখন যদি আমার বন্ধুটা মরে যেত আমরা তো আপনাকে ছাড়তাম না। আমি কি ছাড়তাম না, তাহলে আমি কি করব? আপনাকে ওকে বিয়েই করতে হবে। আমি তো, আমার পক্ষে তো সম্ভব না, সম্ভব না, করতেই হবে। তো এক পর্যায়ের পর আমি রাজি হয়ে যাই। তো তখন আমি আর আমার বাসায় ফিরে আর যেতে পারি না, দিনটা তোর বাসায় থাকি। ইভেন 4 দিন ওর বাসায় আমি থাকি। থাকার পরে পরের দিন আমার মা যায়, আমার মা যে অনেক রাগারাগি করে, দুদিন আমাকে আর আনতে পারে না। এমনকি আমরা বিয়ে করতে কাজে অফিসে যাই, কিন্তু আমার ভোটার আই কার্ডের জন্য আমার ওদিন আর বিয়েটা হয় না। ওর ফ্যামিলি থেকে কি বলছিল? ওর ফ্যামিলি থেকে ওর বোন রাজি ছিল না। ওর মাকে যে ওর বন্ধুরা বলার পরে ওর মা বলে যে ঠিক আছে, ও যদি এই মেয়েকে পেয়ে ভালো হয়ে যায় তো বিয়ে করুক, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ওর বড় ভাই আছে, উনি আপত্তি করছিল, উনি আমাকে অনেক অপমান করছিল, ইভেন কি বাসার থেকে বের করেও দিছিল। দেওয়ার পরে আমরা পরের দিন বিয়ে করি। আচ্ছা, ওর 2 বন্ধু সাক্ষী হয়। বাইরে বিয়ে করেন? জি, পরের দিন যে আমরা বিয়ে করি, করার পরে তারপর থেকেই তো আমি ফ্যামিলিতে থাকি। কোন ফ্যামিলিতে? ওর ফ্যামিলিতে? ওর ফ্যামিলিতেই থাকি। আমার ফ্যামিলির সাথে আর যোগাযোগ হয় না, আমার মা আমাকে আর পরিচয় দিতে চায় নাই। আচ্ছা, বিয়ে করছি কত সালে বিয়ে করলেন? 2014-তে। 2014 জানুয়ারির 17 তারিখে। 17 তারিখ। আচ্ছা, ঠিক আছে, বিয়ে করলেন। এরপরে শুনি আপনার কাছ থেকে, শুনি রমজান, তারপর কি হলো? তারপর আর কি, ওই যে পুরানো স্বভাব অভ্যাসটা তো পাল্টাইতে পারি না। আমার দৈনিক ইয়াবা লাগে, মনে করেন ও তো বলছে 5টা, আমার ইয়াবা লাগতো আরো বেশি, মানে 10টা থেকে 12টা। কিভাবে নিতেন আপনি এটা? ওই যে বললাম যে ছুরির মাধ্যমে টাকাটা। না, কিন্তু আপনি ইয়াবাটা নিতেন কিভাবে শরীরে? মানে এটা কি ওই যে পেপার ব্যবহার করে? ওকে, ঠিক আছে, আই নো দ্য প্রসেস। হ্যাঁ, বলেন তারপর। তারপর আর কি ভালো হয়ে যেমন নিয়ত করছি, যেহেতু তো ওই টাইম আর কি বেশি যাইতাম না। আগে যেমন প্রতিদিন করতাম, তখন প্রতিদিন যাইতে চাইতাম না, সপ্তাহে একবার যাইতাম। ওকে, তো মাসে 3-4 বার বাইরানো হইতো। তা আবার কোন সময় দেখা গেছে আবার 2 দিন 1 দিন পর পরে গেছি। তো লাস্ট আমার বিয়ে হওয়ার 2 মাসের মাথায় মনে করেন আমার জন্মদিন আইলো। জন্মদিনের পরের মাস এর ভিতর তো অনেকদিন গেছি চুরি করতে। আর কি নিজে একদিন নিজের থেকে কইছি যে না, এগুলার করবো না, কারণ ধরা খাইলে মানিজ্যতের একটা ব্যাপার আছে, যেহেতু এলাকায় আমার অনেকজনে চিনি। ততদিনে কত বছর চুরি করা হয়ে গেল মানুষের 1.5 বাসায়? বছর। 1.5 বছর ধরে চুরি করে যাচ্ছেন মানুষের বাসাতে। জি, সর্বোচ্চ দান কি ওটাই ছিল? 12 ভরি স্বর্ণ? আচ্ছা, ওটাই ছিল। আর এই বাদে এমনি টাকা পাইতাম প্রায় কোনো বাসায় 10,000 15,000 আচ্ছা, এমন। তখন তো আর গিরিল কাটটা ঢুকতাম না, বাইরের থেকেই। আপনি বলেন। আমার বিয়ের 2 দিন পরে, আমার বিয়ে হওয়ার 2 দিন পর থেকে ও আবার শুরু করে। তো আমি বলি তুমি তো বললা যে নেশাটা আর করবে না, তো কেন করতেছো? আমি ছেড়ে দেব। এরকম এই বিয়ের পরে ও প্রতিদিনই করতো, প্রতিদিনই নেশা করতো। এমনকি ও যখন বলছিল ও সপ্তাহে 3 দিন 4 দিনেও চুরি করতো। এমনকি আমি বাধা দিতাম প্রতিদিনই। আপনি বুঝতেন যে চুরি করতো? হ্যাঁ। আচ্ছা, কিভাবে বুঝতেন? ও চলে যেত রাত্রে বাইরে। তারপর? আমি প্রথম দিন কিভাবে বুঝলেন আপনি? প্রথম দিন যখন বিয়ের 2 দিন পরেও রাত্রে বের হয়ে যায়, আমি বলি তুমি কোথায় যাচ্ছ? তো আমার কাছে স্বীকার করলো সবই। এর আগে কোনোদিন স্বীকার করেনি, বিয়ের পরেই স্বীকার করলো। দেখো আমি যেহেতু নেশাটা করি, আমি তো তোমাদের এখন এতদিন মিথ্যা কথা বলছি, আমি কিন্তু চুরি করি। আমি কি মানে? বলে হ্যাঁ, আমি কি এগুলো করান, আমি তো এগুলো পছন্দ করি না। আর যা তোমাকে আমি বিয়ে করছি সবার অনুমতি ছাড়া, এখন যদি আমার মা জানতে পারে যে তুমি চুরি করো, আর তোমার ফ্যামিলির কেউ জানতে পারে,
তাহলে এটা অনেক খারাপ একটা পর্যায়ে চলে যাবে। বা তুমি লাইসেন্স যেভাবে চুরি করতে যাও, যদি ধরা খেয়ে যাও, মান ইজ্জতটা কোথায় যাবে, মান সম্মানটা কোথায় যাবে? অনেক বুঝানোর পরে বলে কি আমি আজকেই লাস্ট, এরকম প্রতিদিনই বলে আজকেই লাস্ট, আজকেই লাস্ট, কিন্তু সে প্রতিদিনই যায়। যখন প্রথম দিন সে চুরিতে গেল, আপনি তার স্ত্রী, আপনি তাকে লাভ করতেন, জি। আপনি জানেন যে চোর যদি ধরা পড়ে তাহলে হ্যাঁ, তার পিটায়। শাস্তিটা কি হতে পারে, মানুষ পিটায়। আপনার এবং কেমন লাগছিল যতক্ষণ বাসিন্দা ফিরতো? আমি সারা রাত ঘুমাইতাম না, আমি জায়গায় থাকতাম, এমনকি আল্লাহর কাছে শুধু প্রার্থনা করতাম যে আল্লাহ ওকে আপনি এই পথের থেকে ফিরে আনেন। কারণ যে চুরি করে, যে দরা খায়, এমনকি আমি তো অনেক সময় অনেক কিছু দেখছি, মানুষ যখন চুরি করতে যায় মানুষকে কিভাবে মারে, তো কান্না করতাম, সারা রাত জায়গা থাকতাম। ও যখন ভোরবেলা আসতো এইগুলো নিয়ে, সাথে সে চুরি করে সে সাথে সাথে যাইতো স্পোর্ট থেকে সে নেশার জিনিস নিয়ে এসে তখন বসে বসে খাইতো, ঘরের মধ্যেই খাইতো। ওগুলার গন্ধে আমি ঘুমাইতে পারতাম না। এমনও দেখা গেছে সপ্তাহে 3 দিন 4 দিন রাত আমি পুরা অঘুমিয়ে কাটাই দিতাম, ওইগুলোর ঘ্রাণে আমার ঘুম আসতো না। বন্ধু বান্ধব নিয়ে ঘরের মধ্যে আড্ডা মারতো, এমনকি যারা ওর বন্ধু দুটা ক্লোজ বন্ধু ছিল, একজনকে আমি বলতাম যে দেখেন আপনারা তো এত কিছু করে বিয়ে দিলেন, এখন তো এগুলো ছাড়তেছে না। তো ওগুলো বললো, ওর বন্ধুরা ওকে কিভাবে বলতো আমি জানি না, বলতো কি আমার ভিতরে নাকি অনেক মাইন্ডিং কাজ করে, আমি অনেক অহংকার করি, এগুলো আমার ওর বন্ধুরা ওর কাছে বলতো। তো ওগুলো শুনে সেও আমাকে মারতো যে তোর এত কিসের অহংকার। আমি তখন ও যখন মায়েরা আমাকে চলে যেত আমি কাঁদতাম আর বলতাম যে আল্লাহ আমার ভিতরে তো কোনো অহংকার নেই, আমি প্রতিদিন চোখে দেখতেছি যে আমার স্বামী ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যাচ্ছে বা চুরি করতেছে, ধরা খাইলে মানুষ তাকে মারবে বা পুলিশ ধরে নিয়ে যাবে, মানুষ অপমান করবে, আমাকে অপমান করবে, ওকে করবে, ওর ফ্যামিলিকে করবে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না, আল্লাহ আপনি আমাকে একটা পথ দেখান। এরকম আমি কান্না করতাম। আর ও যখন পুরালি নেশা থাকতো তখন বুঝাইতাম, তখন বলতো যে ঠিক আছে জান আমি আর করব না, আমি দিস ইজ আ ছেড়ে ভেরি দেব। ইন্টারেস্টিং থিং, মানে মানুষ যখন অপরাধ করে তখন প্রত্যেকবারই মনে করে এটাই শেষ অপরাধ, এটাই শেষ, এটাই শেষ, সে এটাই বলতো এটাই শেষ, এটাই শেষ। এবং এরপর আর কখনো করব না। কিন্তু তাও ওই যে সে করতোই। রাইট করতো এই কারণেই, কারণ তার শরীরের মধ্যে তো বিষ আছে এবং ওই বিষগুলো তাকে বারবার বাধ্য করতো। জি, তারপরে ও এরকম করতোই, গায়ে হাত তুলতে আপনার? জি আমাকে মারতো। ওরা বলতো যে আমার অনেক অহংকার, আমার তো কোনো অহংকার নেই। এমনকি আমি সংসারের কাজ তো করতাম, যে ফ্যামিলির। তখন কি আপনি চাকরি ছেড়ে দিয়েছেন? জি আমি চাকরি ছেড়ে দিয়েছি। তো ওর মা আমাকে বলতো যে ও কোথায় যায়, ওর মাও ব্যাপারটা জানতো। আচ্ছা, তো আমি ওর মার সাথে শেয়ার করলাম যে দেখেন মা, এটা তো ঠিক না, কখন যদি ও ধরা পড়ে যায় তখন তো সম্পূর্ণ দোষটা আপনার বা আমার উপরে এসে পড়বে, বা মানুষ আমাদেরই খারাপ বলবে, ওকে বোঝানো উচিত। একদিন ওর মা ওকে ওর মার মাথার উপর হাত দিয়ে বলে যে বাবা তুমি এগুলো আর করো না। ওকে। তো মায়ের হাত দেখে বলে যে না আমি আর করবো না, আমি ভালো হয়ে যাব। তো তাও সে ভালোই হয়নি। বিয়ের 2 মাস অলরেডি চলে যায়, সেরকমই করে। যখন 3 মাসে পরে তখনও সে করতেই থাকে, আমি না করি। তার বন্ধু বান্ধব সে কিন্তু সেগুলো করে সে একা খায় না, সে মনে করেন কোনোদিন 10,000 টাকা আনে, বা কোনোদিন 5,000 আনে, বা কোনোদিন 2,000 টাকা আনে, সে পুরোটাই তার বন্ধু বান্ধব নিয়ে সে খেয়ে উড়াই দেয়। যখন আমি বেশি একটু রাগারাগি করি, রাগ মানে কি কথা বলি না, খাওয়া দাওয়া ছেড়ে দিই, তখন সে ঘরে আসে না। মানে সারা রাত বন্ধু বান্ধবের সাথে নিশা টিশা করে মনে করেন সকালে আসে, দুপুরে আসে, যদি দুপুরে বের হয়ে যায় রাতে আসে 1টা 2টা 3টা, এরকম তার জন্য অপেক্ষা করতে হয়। এরকম করতে করতে যখন একদিন সে দৌড়ানিও খায়, চুরি করতে যায় সে দৌড়ানি খায়, আমি এমনকি আমি ঘুমাই না, আমি শব্দ পাই যে মনে হচ্ছে যে ও কেউ দৌড়ানি দিচ্ছে। তখন আমি দরজা খুলে ঘরের সামনে বসে থাকলে এক পর্যায়ে দেখি প্রায় আধা ঘন্টা পরে সে আসে, তার পা কেটে যায়, ওকে, রক্ত বের হচ্ছে। পরে আমি বলি তোমার কি হয়েছে, বলে এরকম এরকম। তো আমি কান্না করে বলি যে দেখো এগুলোর জন্য তুমি এগুলো করতেছো, সে তুমি খাওয়ার জন্য করতেছো না, তো এগুলো তুমি ছেড়ে দাও। তো তখন তো আমি বুঝতাম না যে তাকে ফ্যামিলি সবাইকে বলে যদি রিহেবে দিয়ে দিতাম তাহলে হয়তো আজকে এই দিনটা আমার দেখা লাগতো না। তো তখন তো আমি এই নেশা জগৎ অত কিছু বুঝি না। ওকে শুনি ও যে টিভিতে একটা কাহিনী মানে খবরে দেখে যে ঐশীর ওই কাহিনীটা শুনছি খবরে, যে সে নেশার জন্য তার বাবা মাকে মেরে ফেলছে। জি, ওই ভয়টা আমার ভিতরে কাজ করতো যে সে যখন আমাকে মারতো খুবই অমানুষ ভাবে মারতো, যে তখন যে আমি তার স্ত্রী বা সে আমাকে ভালোবাসে। ওকে নেশা করা অবস্থায় মারতো? নেশা করা অবস্থায় মারতো? জি, তখন ওই মায়া দেওয়াটা তার ভিতরে থাকতো না, এভাবে সে আমাকে মারতো। এরকম করতে করতে অনেক দিন চলে যায়। 3 মাস যখন তার জন্মদিন চলে আসে, অলরেডি 3 মাস হয়ে যায়, তার জন্মদিনের আগের দিনও সে চুরি করতেই গেছিল, কিন্তু সেদিন আর পায়নি। তো
তো তার একটা ভাই আছে, আমি তার বোর থেকে 100 টাকা চাইছি যে ও তো আজকে জন্মদিন, কিছুই তো দিতে পারলাম না, তো পায়েস খেতে পছন্দ করে। তোর ভাইয়ের বউ বললো যে ঠিক আছে ভাবি, আপনি টাকাটা নিয়ে ওনার জন্য পায়েস রান্না করেন। আমি টাকাটা রাখিও পায়েস খাওয়ার জন্য, রান্নার জন্য। এক পর্যায়ে সে এসে আমাকে বলে যে টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। আমি কিনা এটা তো তোমার জন্য আমি রাখছি, পায়েস রান্না করে তোমাকে দিব। আমি পায়েস খাবো না, আমি আঙ্গুর পছন্দ করি, আমি আঙ্গুর কিনে খাবো। কিন্তু সেই টাকা দিয়ে তো সে যায় বন্ধু বান্ধবের সাথে মিশা, সে নেশা করে সে রাতে 1টা বাজে বাসায় এসে ঘুমায়। তার জন্মদিন মার্চের 28 তারিখে। তো এইভাবে মার্চ চলে গেল, এপ্রিল মাস আসলো, 1লা বৈশাখ। সেদিন রাতেও সে চুরি করে সেদিন মনে হয় সে একটা মোবাইল আনে, টাকা আনার পরে তার সাথে আমার একটু ঝামেলা হয় বলতে, সে আমাকে বলছিল ঘুরতে নিয়ে যাবে, সে নেয় না। আমি ঠিক আছে, না নেওয়ার দরকার নেই। এগুলো টাকা দিয়ে আমি একটা ফুল যে সে আমাকে কিনে দেখে, এটা আমি পছন্দ করি না, হই না আমি গরিব। তো সে ফট করে তার বন্ধুকে ফোন দেয়, দিয়ে সে ওগুলো নিয়ে আসে, আইনা ঘরে খায়, এমনকি খেয়ে সে বাইরে চলে যায়। সে সেদিন মতো খায় তার বন্ধু বান্ধবের সাথে টাকা মিলাইয়া, খেয়ে রাত 3টা বাজে বাসায় আসে। আইসা সে শরীরে গরম লাগে, অস্থিরতা, মানে একটা আমার সাথে একটা মেজাজ দেখাইতেছে যে সে এত রাত্রে আসছে, আমি যদি কিছু বলি, আমি আর কিছু বলি নেই। সে তার মতন ঘুমাই থাকে। পরের দিন ঘুম থেকে উঠে সে আমাকে মারে, যে তাকে আমি কেন ভাত খেতে ডাক দিলাম না। আমি কই তুমি তো আইসেই ঘুমাইয়া পড়ছো, তো আমি তোমাকে কিভাবে ভাত খেতে, আমি তো নিজেই না খেয়ে রয়েছি এখন পর্যন্ত। তো সে আবার আমাকে মাইরা টেরা সে চলে যায়, আবার সে এগুলো কিনাই না খায়। খাওয়ার পর এরকমই তার দিন যায়। সে অ্যাক্সিডেন্ট হয় এপ্রিল মাসের 24 তারিখ রাতে। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল, সেদিন ছিল মঙ্গলবার দিন। আমাদের ওখানে একটা মেলা হয়, বৈশাখী মেলা হয়। তো দিনের বেলা সে তার বন্ধু বান্ধবের সাথে মেলায় যায়, মেলা থেকে আসে, আইসা ভাত টাত খাইয়া সে আবার বের হয়ে যায়। তো রাত 10টা বাজে সে বাসায় আসে, আইসা শুয়ে থাকে। তাই আমি মনে করছি সে আজকে আর যাবে না, যাক ভালো, এগুলো তো আমি পছন্দ করি না, যাক হয়তো সে ফিরতেছে। এক পর্যায়ে সে উঠে আবার চলে যায়। তার একটা বন্ধু আছে, তার থেকে টাকা নিয়ে আসে, আইনা সে এইগুলো কিনে আনে। ওকে, আইনা সে রাত 12টা বাজে আবার বাসায় এসে সেগুলো খায় আর বলতেছে যে আমি আজকে মনে হয় মরে যাব, এরকম কিছু কথা বলতেছে। তা আমি বলি কি, দেখো তুমি এগুলো খাওয়াই ছেড়ে দাও, আর এই যে চুরি করতে যাও বা চুরি করো, এটা তো আমার ভালো লাগে না। আমি সারা রাত ঘুমাইতে পারি না, আমার টেনশন হয়। তুমি কি ধরাই খাইলা না, তুমি পড়েই গেলা, যদি একবার ওখান থেকে পড়ে যাও বা মরে গেলে কি আর হবে? তুমি তো সারা জীবন, তুমি মরে যাবে, কিন্তু সারা জীবন কষ্ট তোমার মার থাকবে, আমার থাকবে, একটা দাগ জীবনে থেকেই যাবে। তো আমাদের কথা বলতে বলতে রাত 1:30 বেজে যায়। এক পর্যায়ে আমি ঘুমাই পড়ি। সে বলে কি আমি যাব না, তুমি ঘুমাও। আমি ঘুমাই পড়ি। এক পর্যায়ে ঘুম থেকে চোখ মেলে দেখি সে বসে আছে, অপর বসে আছে। হঠাৎ করে আমার রাত 3টা বাজে ঘুম ভেঙে যায় দেখি আমি সে বাসায় নাই, দরজাটা মেলা। আমি আর ঘুমাই না, দোয়া দুরুদ পড়ি যে আল্লাহ, ও হয়তো এইটাই করতে গেছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, প্রিয় শ্রোতা, দেখেন ও চুরি করতে যাচ্ছে, সেটা হচ্ছে পাপ, এবং ঘরে তার স্ত্রী দোয়া দরুদ পড়ছে সৃষ্টিকর্তার কাছে যাতে সে নিরাপদে ফিরে আসে। সৃষ্টিকর্তা কোথায় নেই? সৃষ্টিকর্তা সব জায়গাতেই আছে, অন্যায় আছে, অপরাধে আছে, ভালোতে আছে, মন্দতে আছে। এই জন্যই বলা হয় সৃষ্টিকর্তার বিচরণ সব জায়গাতে। এবং একটা মানে এই কথাটা এই কারণেই বললাম আমি, যে একজন মানুষ যখন অন্যায় করছে, সেই অন্যায়কারী মানুষের সাথে যারা জড়িত আছেন তারা তো তাকে ভালোবাসেন, সুতরাং তারা কার কাছে প্রার্থনা করবে? তারাও সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করছে যে এই মানুষটি যেন ঠিক মতো ঘরে ফিরে আসে। তারা চেষ্টা করছেন যে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, এখান থেকে পারছেন না। এবং সে রাতে যখন সে বের হয়ে যাচ্ছে, তখন তার স্ত্রী আল্লাহর কাছে প্রার্থনা করছেন যাতে করে সে ঘরে ঠিক মতো ফিরে আসে। এবং এটা ওয়াগলি ট্রুথ, আল্লাহ কার কথা শুনবেন? যাই হোক, বলুন তারপর। একটু ভুলে গেছি, এই ঘটনাটার 1 সপ্তাহ আগে সে সেদিন রাতে বাসায় আসেন, এমনকি আমি রাত প্রায় 1টা বাজে ঘুমাই গেছি। একটা স্বপ্ন দেখছি তার পুরা শরীর রক্ত দিয়ে মাখা, তার মাথা বেয়ে রক্ত পড়ছে। সে হেঁটেই বাসায় আসছে, আমি কান্না করতেছি যে তোমার কি হয়েছে? বলে কি আমাকে কেউ মারছে। আমি কি এইভাবে তোমার পুরো শরীর দিয়ে রক্ত বের হচ্ছে? তখন এক পর্যায়ে আমি ওই স্বপ্নটা দেখে ঘুম থেকে চিৎকার পেরে উঠে দেখি প্রায় রাত 2টা বেজে গেছে, সে আর বাসায় আসে না। আমি তার মার নাম্বার দিয়ে তাকে ফোন দিই যে আমি এরকম একটা স্বপ্ন দেখছি, তুমি বাসায় চলে আসো, তুমি এগুলো আর করো না, তোমার আমি রিকোয়েস্ট করতেছি। ও বলে যে না, আমি কিছু করতেছি না, আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছি। আমি কি কোনো বন্ধুদের সাথে কথা বলা লাগবে না, আমার ভাল লাগতেছে না, আমি এই স্বপ্নটা দেখছি, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। কিন্তু সে আমার কথাটা রাখে নাই, সে বাসায় আসে নাই। সে পরের দিন সকাল 10টা বাজে আসছে। তো আমি স্বপ্নটা দেখে আল্লাহর কাছে মানত করছিলাম যে আল্লাহ, আমি তো স্বপ্নটা দেখছি, জানি না এই স্বপ্নটা সত্যি হবে কিনা, কিন্তু আমি আল্লাহ আপনার কাছে মানত করতেছি, আমি 4 রাকাত নফল নামাজ পড়বো,
আর আমি কালকে রোজা রাখবো যাতে আমার স্বামীর এই ফাড়াটা কেটে যায়। তো আমি সেই মোতাবেক রোজা রাখি, নামাজ পড়ি। তার এক সপ্তাহ পরেই মঙ্গলবার রাতে তার এই ঘটনাটা ঘটে। তাহলে আমাকে নজিরে আগে থেকেই ঘটনা তো আপনি যে সময় ঘটেছে সে সময় তার সাথে ছিলেন না, আপনি পরবর্তী দিনে জেনেছেন, কিন্তু ঘটনাটা কি ঘটেছে সেটা আমি একটু রমজানের মুখ থেকে শুনতে চাই। কি ছিল ঘটনাটা, কেমনে ঘটলো, আমি একটু বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। মানে ওই দিন ও যে যেটা বললো ঘুমায়া যায়, মানে আমি তিনতলায় উঠি, ওঠার পরে জানে উঠছে অনেক নিচে আবার ওই যে চোক্কা যে গ্রিল গুলা না, জি, ওইগুলা ছিল ওই যে দুই বাড়ির মাঝখানে। আচ্ছা। তো আমি একটা জানলা দিয়ে একটা রুমে হাত দেই, লাইটটা নিবানো ছিল, তো সম্ভবত আমার হাতটা টাইনা ধরার পরে যেন আমি বাইরের থেকে একটা টানাটানি করতেছি। তো আমার একটা অভ্যাস আছে কি, মানে ধরেন বৈশা অনেকক্ষণ থাকার পর হঠাৎ উঠলে না, আমি চোখে সব অন্ধকার দেখি আর মাথায় সিরিয়াস ঘুরে। ওটা ওই যখন আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে তার আগের ঘটনা এটা? জি, ওকে। মানে এর আগে আমার এই ঘটনাটা আরো দুইবার এমনি সাধারণ ভাবে ঘটছে। আমি বৈশাখতে দাঁড়াইছি, মাথা ঘুরে ডাইরেক্ট পড়ে গেছি, কিছু ধরতেও পারিনি। তো ওই দিনও সেম ঘটনাটাই ঘটে। ওই হাতটা যখন টানাটানি করতেছে আমার মাথাটা ঘুরে উঠে, আমি আর কিছুই বলতে পারিনি। তো হয়তো উনি হাতটা ছাইরা দিয়েছে, ছাড়ার পর আমি ওইখান থেকে পড়ে যাই। তিনতলা থেকে আপনি নিচে পড়ে যান? জি। পড়ার পরে আমার মাথা খিতে বাড়ি খেয়েছে জানি না, মাথাতে আপনার কয়টা প্রায় 20টার মতো সেলাই পড়ছে পিছন সাইড। না, কিন্তু সেটা তো পরের বিষয়। আপনার ওই সময়টাতে আপনি পড়ার পরে কি হলো এটা কিছু মনে পর তার আমি কোনো সেন্স নাই? আমি অজ্ঞান হয়ে গেছি। ঠিক আছে, আপনি অজ্ঞান। আপনার সেন্স ফেরার পর আপনি কোথায় দেখেছেন নিজেকে? সেন্স ফেরার পর আমি প্রথম দেখছি ওই গলিরই মাথা দিয়ে আমারে ভ্যানে করে নিয়ে যাইতেছে। আচ্ছা, এটা রাতের বেলা না দিনের বেলা? রাতের বেলায়। তো আমি খালি উঠা বলতেছে ও আমার ঘাড়ে ব্যথা। তা আমার যে দুইটা হাড় ভেঙে গেছে আমি তো আর জানি না, মানে আমার ঘাড়ে। ভ্যানে করে আপনাকে নিয়ে যাচ্ছে? কারা নিচ্ছে? ওই বাড়ির মালিকই? আমার বড় ভাই আর কিছু লোকজন। মানে আপনার বাড়ির আশেপাশেই ছিল এই ঘটনাটা? জি, আশেপাশে ছিল আর কি। বাসায় খবর দেওয়া হয়েছে যেহেতু আমার সবাই চিনে, তো ওই টাইমে আমার বড় ভাইরা যায়। কিন্তু যে ফ্ল্যাটের লোক আপনার হাত ধরলো, সে ফ্ল্যাটের লোক ওই সময়টাতে কি করছিল? উনি আসেন না নিচে? জি, ওনারা বলছে যে আমরা দুইজন ঘরে লাইট জ্বালানো ছিল, আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতেছিলাম, ও ওই টাইমে হাত ঢুকাইছে। কিন্তু আমার স্পষ্ট মনে ছিল যে ওই ঘরে লাইট জ্বালানো ছিল না। তো ওনারা একটু মিথ্যা কথা bol-se। তো আর কি পুলিশ, তার মানে এটা কনফার্ম ছিল যে এটা আলটিমেটলি চুরির ঘটনা, সবাই বলতেছিল যেটা। হ্যাঁ, তারপর আর কি আমরা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ছিল এই সময়টাতে? পুলিশ আর কি কে জানি ফোন দিয়ে আনছি। আচ্ছা, এই মামলা এখনো আছে। তো পুলিশ এসে কি করলো? পুলিশ এসে কি করছে আমি তো আর জানি না, আমি তো অজ্ঞান। আপনি তখন সরাসরি হাসপাতালে? জি। কোন হাসপাতালে? ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। আপনার বউয়ের খবর আপনি বউয়ের সঙ্গে দেখা হলো কবে? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই? জি, আমি তো বলতে পারি না, আমি 3-4 দিন অজ্ঞান ছিলাম। ফাইন, সুমি আপনার কাছে আসি এবার। আপনি পুরো বিষয়টা বলেন। ও যেটুকু বললো সেটুকু আমি জানি, তারপরের ঘটনাগুলো। জি, তারপরে তো একটা লোক এসে আমাদের খবর দেওয়া যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা। তারপর ঢাকা মেডিকেল নিয়ে হয়। তো ওরকম ওই একটা পর্যায়ে আমাদের কাছে টাকাই ছিল না। ওই রাতে যে ওকে আমরা হাসপাতালে নিয়ে যাব, ঘরে কোনো টাকা ছিল না। তো তখন ওর যে ছোট ভাইয়ের বোর মা এসে আমাদের হেল্প করে, উনি টাকা দেয়। তো ওর সিটি স্ক্যান হয় ওখানে, ওর শরীরে রক্ত দেওয়া হয়। সিটি স্ক্যানে কিছু ধরা পড়ে না, ওর মাথা কেটে যায়, ওর এই পাশের পেটের এখান থেকে ফিরে যায়। এখানে সেলাই লাগে না, কিন্তু রানের এখান থেকে 10টা সেলাই লাগে, রানের এখান থেকে কেটে যায়। গ্রিল হয়তো ঢুকে গেছিল ওকে। তখন যখন আমরা জিজ্ঞাসা করছি, লোকরা বলছে যে ওকে গ্রিলের ভিতরে নাকি ও ঢুকেছিল, ওখান থেকে ওকে বের করে। তো ঢাকা মেডিকেল ভর্তি থাকে, ওরা ভর্তি রাখে। তো ওর ভাই আমাকে জিজ্ঞাসা করে, রাত্রে তোমাদের দেখলাম কথা বলতেছে, তো বের হয়ে গেল কখন? ওর ভাই জানতো যে ও নেশা করে। আমাকে কখন বের হয়ে গেছে আমি জানি না। ইভেন কি ওনারা আমার কি দোষারোপ করে যে ও এত রাতে বের হয়ে গেল, ওর বউ জানে না। ওর বউ কোথায় ছিল? ওর বউ কি করলো? ওকে আটকেতে পারলো না। এখন যেই লোক সে তার মা বাবার কথা শুনে না, সে কি আমার কথা শুনবে? শুনে নাই। এমনকি আমি তো তাকে প্রতি রাতেই না করি যে তুমি বাইরে যাও না, এগুলো আমার পছন্দ হয় না। ঢাকা মেডিকেল ওনারা ভর্তি রাখে। রাখার পরে ওর পুরো শরীরে রক্ত ছিল, 2 হাত মাখা রক্ত, মাথা তো ওরা সেলাই করলো। ওর বড় ভাই ওকে রক্ত দিল, ওর সিটি স্ক্যান হলো, ওকে ভর্তি রাখলো অর্থোপেডিকে। রাখার পরে বিকেল বেলা যখন হয় তখন ডাক্তার আসে। ডাক্তার এসে বলে যে আপনাদের রুগী এখন উঠে না কেন? আমি ও তো চিৎকার পারতেছে, ওর নাকি ঘাড়ে ব্যথা। এক পর্যায়ে ওর
প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথেটার করে দেওয়া হয়। ওকে। ওটা ডাক্তার বলে না, ওর বাবাই করে দেয়, যে ছেলে যেহেতু উঠতেছে না, ছেলে হয়তো বড় ধরনের ব্যথা পাইছে এই কারণে। তো কাউকে চিনতো না, বিশেষ করে আমাকেই চিনতো না। ওই অবস্থায় আমাকে অনেক মারতো, মানে বলতো আমি যদি কিছু খাবার দিতাম বলতো যে আমি বিষ দিচ্ছি, আমার হাতে খাবে না। সে ওই সময় আপনাকে চিনতে পারতো না? চিনতে পারতো না। সে তার বাবা মাকে চিনতো, ভাই বোনকে চিনতো, ওনাদের চিনতো, বন্ধু বান্ধব চিনতো, আমাকে চিনতো না। আচ্ছা। তো সেকেন্ডলি যখন পরের দিন হাসপাতালে, তখন দেখে ও পা নড়াতে পারে না। আচ্ছা। তখন একটু একটু চায়, কিন্তু সে কিছু খেতে পারে না। তখন আমি ওর বাবাকে বলে যে, আব্বা দেখেন ও তো পা লড়াতে পারতেছে না, ওর কি পায়ে কোনো সমস্যা হইলো নাকি? তো সে বলে যে এত উপর থেকে পড়ছে, হয়তো এই কারণে পাটা নড়াইতে পারতেছে না, ওটা কোনো ব্যাপার না। এখন ওর মাঝে একটা বড় সার্জারি হয়েছে কিছুদিন পরে, অ্যাক্সিডেন্ট কিছুদিন পরে। তো ওইখান জায়গায় কিরকম মানুষের পুড়ে গেলে যেরকম ঠোসা উঠে না, ওরকম উঠলো। তো আমি ওর বাবাকে বললাম যে এই জায়গাটা দেখেন এরকম কেন? তো বলতেছে এইভাবে শুয়ে থাকে হয়তো এই কারণে। কিন্তু ততক্ষণে ওর রগটা নষ্ট হয় নাই, হয়তো ওর হাড্ডি ভেঙে গেছে, রগ হয়তো অনেকদিন পরে নষ্ট হয়েছে। তো ডাক্তারকে বলার পরে 4-5 দিনও হাসপাতালে ছিল। পরে ডাক্তার ওকে রিলিজ দিয়ে দেয়, বলে ওর কোনো সমস্যা নেই, ওকে আপনারা বাসায় নিয়ে যেতে পারেন। ওকে। তো আমি আনতে চাইনি, আমি কি এখনো তো ও সুস্থ হয়নি, ওকে কেন নিয়ে যাব? কিন্তু ও থাকবে না হাসপাতালে, ও চলেই আসবে। সে হাসপাতালে সে আমাকে মারলো, মারার পর সে তার বাবা যে তাকে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাসায় নিয়ে আসলো। বাসায় আনার বিকাল 6টার দিকে যখন সে বাইরে চলে যাবে, আমি বাইরে যাব আমার বন্ধু বান্ধবের কাছে। আচ্ছা। তো বন্ধু বান্ধব ফোন দিয়ে আনার পরে তাকে আমি একটা প্যান্ট পরায় দেই, গেঞ্জি পরায় দেই। তখনই জানতে পারি সে হাঁটতে পারে না। সেই টাইমটাই ওকে। তখন তাকে আমরা উঠাইতে চাই, সে আর দাঁড়াইতে পারে না। পরের দিন তার অবস্থা আরো খারাপ হয়ে যায়, তার 2 পাওটা কাটা, 2 সাইড দিয়ে, ওখান থেকে রক্ত চাক্কা জমে আছে। এমনকি ওনার যে সাইডটা ঠোসার মতন পড়ে গেছিল, ওই সাইডটা আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। তার প্রস্রাবের রাস্তা, ওখানে তখন কোনো নল ছিল না, পেট পুরা ফুলে টুলে, খুবই খুবই খারাপ অবস্থা। ওই টাইমে যদি যাদের বাসাও যদি অন্যায় করছে, যাদের বাসাও ক্ষতি করছে, তারাও যদি ওই টাইমে ওকে দেখতো, বলতো যে আগে ওকে বাঁচাই বা ওকে ডাক্তারখানায় নিন। তো এই অবস্থায় কেন আসলো মানে হাসপাতাল থেকে? ও থাকবে না হাসপাতালে। আচ্ছা। তো তারপরের দিন ওর মাকে আমি বলি যে মা, ওর তো এই অবস্থা, এখন টাকা পয়সা জোগাড় করেন, ওকে হাসপাতাল ইমিডিয়েটলি নেওয়া দরকার। ও যেতে চায় না, বা ওর বাবা মাও তখন এতটা কেয়ারলি করে নেই। ওই অসুস্থ অবস্থায় ও প্রতিদিন 3-4 বার হয়তো ওর ভিতরে যন্ত্রণা করতো, 3-4 বার গোসল করতো। ওর কোনো ভাই আজ পর্যন্ত ওকে কোনো ডাক্তারখানায় নিয়ে যায় নাই। সব জায়গায় আমারই যেতে হয়, এখন ওর কেয়ারলি আমিই করি। তো এরকম ও আমাকে প্রতিদিনই মারতো, ওই অবস্থায় আমাকে প্রতিদিনই মারতো। তো তখন আমার মার সাথে আমি কথা বলি, ও অসুস্থ হওয়ার পর আমি আমার মার কাছ থেকে টাকা আনি ওর চিকিৎসা করার জন্য। আনার পরে আমার মা আসে, কিন্তু ও যে আমাকে এভাবে মারে বা আমি না খেয়ে থাকি বা কেউ হেল্প করে না, দেখে না, এগুলো আমি আর আমার মার কাছে বলি না। এরকম করতে করতে প্রায় 20 দিন চলে যায় ওর অসুস্থতা। ততদিন ওর ঘা অনেক বড় হয়ে যায়, ওর মাজার ঘাটা। এর মধ্যে আমি অসুস্থ হয়ে যাই, আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠে। তো ওর বাবা আমার চিকিৎসার কোনো টাকা পয়সা দেয় না, কি বলে আমার কিছুই হয় নাই, আমি অভিনয় করি, এই সেই বলে। আমি হাসপাতালে ভর্তি হয়ে যাই, ছড়াদি হাসপাতালে আমার মা নিয়ে আমাকে ভর্তি করে। ওখানে আমি 4 দিন থাকি, আমার অপারেশন হওয়ার পরে 4 দিন পরে যখন আমি বাসায় যাই, ওর বন্ধু আমাকে যা বলে, রমজানের অবস্থা তো খুবই খারাপ। আমি কি মানে কি? কয় হ্যাঁ, যদি দেখতে চান তাহলে যায়েন। আমি বাসায় যেয়ে দেখি ও আর বাসায় নেই, ওকে হাসপাতালে ভর্তি করে, ওর খুবই খারাপ অবস্থা। আমি আর আমার কাজিন যাই হাসপাতালে, আমি তো হাঁটতে পারি না, আমার অপারেশন করা যেহেতু, খুব আমার কাজিন আমাকে ধরে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখি ওর পুরা সাইডটাই নষ্ট হয়ে গেছে, মাজার ওই সাইডটা গোস্ত পৌঁছে দুর্গন্ধ ছড়াচ্ছে। আশেপাশের মানুষ ওর জন্য থাকতে চাইতেছে না হাসপাতালে, খুবই খারাপ অবস্থা। ডাক্তারও বলতেছে যে বাঁচবে কি মরবে সঠিক আমরা জানি না। প্রথম দিন ভর্তি করার 24 ঘন্টা ওভার হয়ে যাওয়ার পরে ডাক্তার ওকে দেখতে আসে। এসে তারপরে ডাক্তার ওর ওই মাংস যে জায়গাটা পচে গেছে ওই জায়গা সব কেটে ফেলে ড্রেসিং করে। ওর পা 2 সাইড গোড়ালি কেটে ফেলে, 2 সাইড নষ্ট হয়ে গেছে পচে, ওইগুলো কেটে ফেলার পর রাত্রে ওর ওই জায়গার ড্রেসিং করে ডাক্তার বলে যে ওর অবস্থা খুবই খারাপ, ও বাঁচে কি না মরে এটার কোনো গ্যারান্টি নেই। এর মধ্যে অনেক হাসপাতালে নিউরোসার্জারি নিয়ে ওর আমি করি, এমআরআই করার পর ধরা পড়ে যে ওর পিছনের রক্তটা সমস্যা দেখা দিছে। কোন ডাক্তার বলে রক্তটা ছিঁড়ে গেছে, কেউ বলে রক্তটা পেঁচে রয়েছে। এরকম বলার পরে বলছে যে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করেন।
তো ঢাকা মেডিকেল নিয়ে যাই পরবর্তীতে, কিন্তু সেখানে আর ভর্তি করতে পারি না, সমস্যা হয়, সিট পাই না। বা তখন ঢাকা মেডিকেল ধর্মঘট চলতেছিল, ছাত্ররা ধর্মঘট করতেছিল, কোন একটা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছিল, তো ওকে নিয়ে আসে বাসায়। নিয়ে আসার পরে যখন ওই হাসপাতালে ভর্তি করে, তখন তোর অবস্থা খুবই খারাপ। আর সব রকমই বুক এক্সে করে দেখে যে পরবর্তী ওই ডাক্তারটা একটা পর্যায়ে ওর ক্ষতি করে দিছে, এটাই যে তখন ওর হাঁটা চান্সটা ছিল। তখন যদি সে ওখানে ধরে না রেখা বড় কোনো প্রফেসর ডাক্তারের কাছে উনি অ্যাডমিট করতো, তাহলে আজকে ও এই দিনটা দেখা লাগতো না, ও হাঁটতে পারতো। তো সেটা সে করে না, সেটা সে রেখে দেয় তার হাসপাতালে, তার কাছেই সে প্রতিদিন ট্রিটমেন্ট করে। প্রতিদিন একদিন পর পর ওই ঘাওগুলো নাইফ দিয়ে ছুরি দিয়ে কাটে। ওর হাড্ডিগুলোর মধ্যে পচন ধরে গেছিল, ওই হাড্ডিগুলা কাইটা ওই জায়গাটা ঠিক করতো। প্রতিদিনই দেখতাম চোখের উপরে, প্রতিদিনই দেখতাম যে ও মৃত্যুর কত কাছে, শুধুমাত্র এই ইয়াবাটা খাওয়ার জন্য। আপনার বিয়ের কয় মাস পরের ঘটনা এটা? 4 মাস পর। আপনি কত বছর যাবত সংসার করছেন ওর সাথে? এখন বর্তমানে 4 বছর। 4 বছর যাবত। এই 3.5 বছরের গল্প আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে নেব প্রিয় শ্রোতা। এই মহিলাটি ওকে ছেড়ে যাননি। মাত্র 4 মাসে ওর যা বলেছে সেখানে কোনো সুখের স্মৃতি নাই, সবকিছু কষ্টের, সবকিছু ধ্বংসের। এবং তারপরের যে ফাইট, সেই ফাইটটা আপনারা বুঝতেই পাচ্ছেন, যারা ভিডিওটা দেখেছেন তারা অনুমান করতে পারছেন। 3.5 বছর যাবত ও ফাইট করে চলেছে। ফাইটটা আসলে রমজান করছে তার মতো করে বেঁচে থাকার জন্য, কিন্তু ওর কাছের মানুষ যারা ওকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা কতটা ফাইট করছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওর স্ত্রী সুমি। আমরা বিরতির পর ফিরে আসতে চাই। এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি, যাহা বলিব সত্য বলিবতে যদি আপনি কনফারেন্স করতে চান, আপনার জীবনের কোনো অপ্রিয় সত্য মানুষকে সচেতন করতে চান এই অর্থে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিপিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আজকে যাহা বলিব সত্য বলিবর গেস্ট হচ্ছে রমজান এবং তার স্ত্রী সুমি। জি বলেন তারপর তো হাসপাতালে প্রায় 3 মাস ওকে নিয়ে থাকি। জি। থাকার পরে ডাক্তার ও বলে যে ওকে হাঁটাইয়া দিব। তো একদিন রোজার মাস 2014-তে রোজার প্রথম রোজার দিন বললো কি ওকে আরেকটা এমআরআই করান। তো তখন একটা এমআরআই করাই আমরা। করানোর পরে সে আমাকে আবার নিউরোসার্জনে পাঠায়, সেই রিপোর্টটা নিয়ে একটা সার্জনের ডাক্তারের কাছে। জি। সে ডাক্তার আমাকে রিপোর্ট দেখে বলে যে এখন তো আপনার স্বামীর চান্স নাই, 50-50 আছে। আপনার চান্স বলতে মানে সে হাঁটার আর চান্সটা 50-50। ওকে। আপনারা আগে কেন করলেন না? ওকে। তো আমার ওখান থেকে মন খারাপ হয়ে আমি আবার হাসপাতালে ফিরে আসি, ডাক্তার অপেক্ষা করি। করার পর যখন ডাক্তার আসে আমাকে বলে, আপনি যে ওই ডাক্তারের কাছে গেছেন উনি কি বললো? আমি বললো উনি তো এই কথা বললো আমাকে। তাহলে তো আমার কিছু করে নাই। তারপরে আমাদের বাসার এখন আরেকটা ডাক্তার আছে সালেহা তালুকদার, আমি ওনার কাছে যাই ওই রিপোর্টটা নিয়ে, যে যদি কোনো চান্স বাই চান্স থেকে থাকে। তো ওনার কাছে যখন যাই তখন উনি আমার সাথে অনেক রাগারাগি করে, তুমি এটা কি করলা? এই রুগীটা তো হাঁটার চান্স ছিল, তুমি কেন আগে আমার কাছে নিয়ে আসো নাই? আমার বাসা তোমার বাসা থেকে হাসপাতাল অনেক দূরে, আমার হাসপাতালটা। আমি বলি জি না, আমি তো আপনার কথা অনেকেই বলছিল কিন্তু আমি তো নিয়ে আসিনি, এখন তো সম্ভব না। তো তারপরে তো উনি ওনার আরেকজনের কাছে আমাকে পাঠায়, তার নাম নওশের আলম, মডার্ন হাসপাতালে বসে। তার কাছেও যাই, সে প্রথম অনেক রাগারাগি করে, করার পরে বলে যে ইমিডিয়েটলি আজকে হাসপাতালে নিয়ে আসেন, ওনাকে অপারেশন করব। পরে আমি তখন তাকে জিজ্ঞাসা করি যে কত টাকা খরচ যাইতে পারে, তখন সে বলল 3 লাখ টাকা যাইতে পারে। 3 লাখ টাকা? জি। এই হাসপাতাল হবে না, আপনি উত্তরা বাংলাদেশ মেডিকেল আছে ওখানে নিয়ে আসেন, আমি ওখানে বসে ওখানেই আমি অপারেশনটা করব। তো এই হাসপাতালে আমাদের অনেক বিল হয়ে যায়, এই হাসপাতালের বিলটাই তখন দিতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এই হাসপাতালে প্রায় সব টাকা তো আগে দিয়েছি, তারপরও প্রায় 1.5 লাখ টাকা হয়ে যায়। আচ্ছা। সেটা দেওয়া অনেক কষ্ট করে দিয়েটা ওই হাসপাতালে আর ভর্তি করা হয় না, তখন বাসায় নিয়ে যাই। নিয়ে যা
ওখানে 1 মাস ঢাকায় থাকার পরে আমরা দেশে চলে যাই। ওকে। চিকিৎসা আর হয় না এরকম, টাকা পয়সা শেষ হয়ে গেছে, তো আর তো টাকা নাই। তো গাড়ি নিয়ে যাওয়ার পরে তার তো ঘাওয়া আবার 2 সেট আরেকটা ঘাও হয়ে যায়। তো বাসায় যে ড্রেসিং টেসিং করার পরে ওরকম ভাবেই দিন যাচ্ছিল। এরপরে ওর দুলাভাইকে বলে কিছু টাকা জোগাড় করে আবার ঢাকায় আসি। ওকে। মেট্রোপলিটনে একটা ডাক্তার আছে, সে মারা গেছে, তার কাছে নিয়ে যাই। সেও বলে অনেক টাকা দরকার। তো ওই সময় ওই টাকাটা ছিল না আমাদের কাছে। ইভেন সেজন্য ওর চিকিৎসাটা আর হয়নি। লাস্ট পর্যন্ত যদি চান্স ছিল, বড় যে প্রফেসরদের কাছে আমি নিয়েছিলাম, চান্স ছিল, কিন্তু টাকার অভাবে করতে পারি নাই। তারপর অনেকজনের কাছে সাহায্য চাইছিলাম। তো অনেকে আমাকে দেখলে বেশিরভাগই অন্য প্রফেসর অফার দেয় যে কিছু দিতে হলে ঘটনাটা শুনতে চাই আপনার কাছ থেকে। কি এই যে আপনাকে অফার দিল, এই ঘটনাটা কবে ঘটলো, কিভাবে ঘটলো? এটা ওই অ্যাক্সিডেন্টের যখন সব ডাক্তার অনেক টাকার অফার দিল যে এত টাকা লাগবে, তারপরেই আমি যাই। আচ্ছা। যাদের কাছে, যারা অনেক বড় লোক, তাদের কাছে, অনেকের কাছে যাই আমি। যাওয়ার পরে ওনারা বলে যে কিছু দিতে হলে কিছু নিতে হয়। আমি বলি আপনাদের তো অনেক টাকা আছে, আপনারা তো অনেক টাকা প্রতিদিন অনেক টাকা উড়াই ফেলেন, মানুষকে দেন। তো আমার হাজবেন্ড তো এরকম অবস্থা, এই টাকার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না। তো আমাকে খারাপ অফার দেয়, আমি সেখানে রাজি হই না। আচ্ছা। তো ওকে আমি বলি যে এরকম দেয়, আমি তো পারবো না। তখন আমরা বাড়ি চলে যাই, বাড়ি থাকি। তারপরে প্রায় 1 বছর চলে যায়। 2 বছরের মাথায় ওর এই যে প্রসাবের রাস্তায় সমস্যা হয়। তখন 21 ফেব্রুয়ারি থাকে 2016। 14 শেষ 15 চলে গেছে কষ্ট টষ্ট করে, তখন আর কোনো চিকিৎসা নেই। 2016-তে ও বললো কি আমরা ঢাকায় যাব, আমরা প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইবে। এমনকি 2015-তে আমরা ঢাকায় এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় 5-6 বার গেছি সাহায্যের জন্য, কিন্তু আমরা তাকে পাইনি। এমনকি কেউ আমাদের দেখা করার জন্য দেয়নি, বলে এমপির সিগনেচার আনতে। কিন্তু আমরা কোন এমপির কাছে যাব? আমরা ময়মনসিংহ থাকি, সে এমপি কে আমরা পাই না। ঢাকা আসছি, ঢাকার এমপির কাছে তো পসিবলই না যাওয়া। পরে আবার আমরা দেশে চলে যাই। তো 21 ফেব্রুয়ারি ও বলে যে আমরা শহীদ মিনার যাব, চলো আমরা কালকে ঢাকা যাই। কালকে রওনা দিলে পরশুদিন তো 21 ফেব্রুয়ারি, আমরা অনেক ভোরবেলা আমরা শহীদ মিনারের সামনে যাব। সে যেহেতু ওখানে ফুল দিতে আসবে, আমি বলছি ঠিক আছে চলো। আমার এক জোড়া কানের দুল ছিল, সেগুলো আমি বিক্রি করে ফেলি 2000 টাকায় ঢাকায় আসার জন্য। তো সেদিন আর ঢাকা আসতে পারি না। সে ওই প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়ে যায়। সেদিন রাতে তার মরার অবস্থায় হয়ে যায়। তার প্রস্রাবের রাস্তা দিয়ে প্রচুর ব্লিডিং যায়। আমার 2 হাত অনেক কাপড় চোপড় রক্ত দিয়ে মেখে যায় ওই রাত্রের বেলা। তার প্রেশার পুরা 190 ছিল, হাই হয়ে গেছিল। তা আর শুধু বমি করতেছিল, আর রক্ত তো যাইতেছিল। ওই রাত্রে আমি ময়মনসিংহ হাসপাতালে তাকে ভর্তি করি, ইমার্জেন্সিতে ভর্তি করার পরে রাত্রে 4টা বাজে যখন আমি হাসপাতালে আসি, তো ডাক্তারগুলো ভালোই ছিল। ওর বয়সী হয়তো 27-28 বছর হইতে পারে ডাক্তারগুলো, যারা ডিউটি করে অফ ডেতে। বড় ডাক্তার তো রাতে থাকে না। তো আল্লাহ তখনই ওর চিকিৎসা স্টার্টিং করে। ওর অনেক রক্ত যাওয়াতে তারা একটা রক্তের বদলে একটা স্যালাইন দেয়। আমি স্যালাইনটা কিনে এনে দিই। পরের দিন বড় ডাক্তার যখন আসে 21 ফেব্রুয়ারির দিন, তখন ওকে দেখাই। ওরা দেখা ও ডাক্তারটা চেষ্টা করে যে ওর প্রসাবের রাস্তা দিয়ে আবার নল দেওয়া যায় কিনা। তো ওই নল দিতে যে আরো ব্লিডিং হয়, আরো প্রচুর রক্ত চলে যায় শরীর থেকে। এক পর্যায়ে পুরো শরীর সাদা হয়ে যায়। পরে ডাক্তার বলে ওকে অপারেশন করতে হবে। ওই মুহূর্তে আমাদের কাছে টাকা ছিল না। আমার যে 2000 টাকা কানের জিনিস বেচা ছিল, ওইটা ওই রাত্রেই জিনিসপত্র সিএনজি ভাড়া দিয়েই শেষ হয়ে গেছে। তো ঢাকায় যে ওর যে বড় আপু আছে, ওনাকে আমরা ফোন দেই। অপারেশন করতে প্রায় 9000 টাকা লাগে দিন রাত্রে। ওর পেটের ওখান থেকে অপারেশন করে প্রস্রাবের রাস্তায় করে দেয়। একটা ওই ইয়াটা কিনতেই 4500 টাকা চলে যায়। আরো অনেক জিনিস কিনা লাগে। তো রাত 10টা বাজে ওর অপারেশন হয়। হওয়ার পরে 2 দিন থেকে ও সুস্থ হয়। আমি তখন বাসায় চলে আসি। আসার পরে আমাদের আর ঢাকা আসা হয় না। তারপরে আমি নিজে একবার ওকে বাসায় রেখে আমি ঢাকায় আসি। আসার পরে আবার নিজেই আরেকটা লোকের কাছে সাহায্যের জন্য যাই। তো ওই লোকটার কাছে ওকে নিয়ে এর আগে আমি অনেকবার গেছি। যাওয়ার পরে যাইতে তারপর ওনাকে পাওয়ার পর উনি আমাকে মাত্র 500 টাকা দেয়। 500 টাকা অনলি? জি। কিন্তু উনি কোটি কোটি টাকার মালিক। কতটুকু রাস্তা? হ্যাঁ বলেন, আপনি রমজান কথা বলেন। প্রায় আমার বাসার থেকে 1.5 কিলোমিটার হবে। এর ভিতরে আমি 5-6 দিন গেছি। 5-6 দিন যাওয়ার পরে শুধু 500 টাকা দিয়ে দেয় ওর হাতে। বলেন। উনি আমারে স্বচক্ষে দেখছিল। এ বাদে যে আমি আরো প্রধানমন্ত্রীর অফিসে যে আরো 4-5 বার গেছিলাম, মানে গণভবনে।
এর ভিতরে আমার এমনি টাকা নেই, আমার চাকা যায় একটা বাইঙ্গা, হুইল চেয়ারের চাকা, হ্যাঁ। জি, সামনের একটা চাকা ভাঙ্গা যায়, অনেক কষ্টে পরে এই চাকাটা লাগাই। আর এমনি সাহায্য চাইছি ভাই কম বেশি অনেক জায়গায়, সব জায়গার থেকে খালি হাতে ফিরে আইতে হয়েছে। বলেন সুমি, আপনি বলেন। হ্যাঁ, 500 টাকাতে মাত্র। জি, তো সেখান থেকে ওই টাকাটা নিয়ে আমি চলে আসি। আসার পর ওকে বলি যে আর কারো কাছে সাহায্য চাও না, যেহেতু টাকার জন্য আর চিকিৎসা করতে পারলাম না, আর তোমার ভুলের কারণে আজকে জীবনের এই অবস্থা, আর দরকার নেই, কারো কাছে আর যাবো না। আর যেখানেই যাই মানুষ আমাকে খারাপ অফার দেয়। এক পর্যায়ে বলো যে ঠিক আছে, তোমাকে যদি কিছু খারাপ বিনিময়ে যদি তুমি টাকা পাও, আমি যদি সুস্থ হই তাহলে তার কিছু লাগে না। তা আমি ওই প্রস্তাবে রাজি হই না। আমি কই না, আমার পক্ষে এটা সম্ভব না। তো তারপর আরেকবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি আসি, ওকে ছাড়াই আসি, কিন্তু আর দেখা করতে পারি না, দেখা করতে দেয় না। তারপর তো দেশেই থাকলাম। দেশের থেকে পরে এই জানুয়ারিতে আমরা ঢাকা আসি। দেশে অনেক কষ্ট হয়, খাবার দাবার অনেক সময় না খেয়ে থাকতে হয়। এখানে এসে এখন অনেক কষ্ট করি। একটা আন্টি আছে, ওনার বাসায় যে কাজ করে দিলে উনি আমাদের একটু খেতে দেয়, মানে খাবার দেয়, ওটা নিয়ে আমি ওকে নিয়ে। The hard truth is always hard to be listened and to be told. Nothing to say. সিচুয়েশনটা এরকমই। হয়তো ওনাদের পাস্ট জানলে আপনাদের মায়া হবে না, দয়া হবে না। হয়তো অনেকেই বলবেন যে যা করেছে সেটার ফল পেয়েছে, পাপ বাপকেও ছাড়ে না, একটা কথা প্রচলিত আছে। অতি লোভে পাপ, পাপে মৃত্যু। সব ঠিক আছে, সব ঠিক, সবকিছু হয়তো রমজানের জন্য সত্য, কিন্তু আমরা তো মানুষ, তাই না? এবং আমরা যদি এই যে সুমি মেয়েটার কথা আমরা যদি চিন্তা করি, তাহলে ওর ফিউচারটা আসলে কি, 4টা বছর ও কিভাবে কাটালো ওর হাজবেন্ডের সঙ্গে, সেটাই তো গল্প, তাই না? সেই জায়গাটাতে আমরা একটু যাই। ওর তো কোনো অপরাধ নেই। আপনারা তো কোনো বাচ্চা কাচ্চা নেননি, নিয়েছেন? জি না, নেন নাই। তো 4টা বছর আপনার সংসারটা কিভাবে কাটলো আমাকে একটু বলেন। আপনার কখনো মনে হয়নি ওকে ছেড়ে চলে যাই? হ্যাঁ, অনেক সময় মনে হয়েছে যে আমি থাকবো না, এত কষ্ট হয়, ঠিক মতন খেতে পাই না, বা একটা ভালো কাপড় চোপড় পরতে পারি না। অনেক কিছু মনে হয় যে আমার আশেপাশে আমার কাজিনরা কত ভালো থাকে, বা অনেক অনেক ভালো থাকে, আমি ওর কাছে থাকবো না। ওর কাছ থেকে চলে গেলে তো আমি ভালো থাকতে পারবো, আমি যদি চাকরিও করি তাও তো আমি ভালো থাকতে পারবো। এটা যখন অনেক কষ্ট লাগে তখন ভাবি, কিন্তু তারপরে আবার ভাবি যে আমি যদি চলে যাই ওকে কে দেখবে? ওর যে শরীরে ঘা হয়, ওই যে প্রস্রাব বাহির দিয়ে প্রস্রাব করে, ওর এই প্রস্রাব গুলো কে পরিষ্কার করবে? বা ও যে টয়লেট করতে পারে না, আমাকে ছাড়া ও খেতে পারে না। আমি বলতে কি, যে কোনো মানুষই যদি ওকে সারাদিন খাবার না দেয়, তাহলে নিজে নেওয়ার মতন সামর্থ্য নাই, ওর নাই। কেউ যদি ওকে নিয়ে বেঁধে দেয় তাহলে ও খেতে পারবে, কিন্তু তাছাড়া ও খেতে পারবে না। এমনকি অসুস্থ 1 বছর আমি আমার হাত দিয়ে ওকে খাওয়াই দিই, ও ওর হাত দিয়ে খেতে পারে না, ওর হাতে শক্তি ছিল না। একটা বোতল নেওয়ার পর্যন্ত ওর শক্তি ছিল না, ও পানি খেতো পাইপ দিয়া। এগুলো ভাবি, কিন্তু ভাবার পরও আবার যখন ওর দিকে তাকাই তখন আর মনে হয় না যে চলে যাই। তখন ভাবি যে আল্লাহ, হয়তো আমি কোনো পাপ করছিলাম, তার জন্য আমি এটা ভোগ করতেছি না, আপনি এটা ভালো ভাবছেন তাই এটা হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। তো এটা ভেবেই আমি আল্লাহর দিকে ভেবেই আবার থেকে যাই যে যদি আজকে আমি চলে যাই আমি ভালো থাকবো, তো ও তো ভালো থাকবে না, ও তো অনেক খারাপ অবস্থা হবে। আমার তো 2টা পা আছে, আমি চলে যেতে পারতেছি বা চলে যাব বা এক জায়গায় যাই, তো ও তো যেতে পারে না। আমি যদি না নিয়ে যাই ও যেতে পারে না, এটা ভেবে আর যাই না। বিকজ আজকে 1.5 মাস ধরে খুবই অসুস্থ, এই যে হাসপাতালে নিচ্ছি আনছি, কেউ নেই, আমি একা। আজকেও যেখানে এখানে নিয়ে আসছি, এটাও আমি নিয়ে আসছি খুব কষ্ট করে। এখানে আনার পরে মানুষকে বললা হেল্প করে পরে এখানে উঠছি না। কিন্তু তার আগে আপনি আমাকে একটু বলেন যে এখানে আপনি কিভাবে আসলেন, এখানে যোগাযোগটা করলেন কিভাবে পৌঁছালেন? এখানে আমরা যখন দেশে থাকতাম তখন তো শুধু মানে রেডিও ছাড়া আর কোনো চ্যানেল আসতো না। আচ্ছা। তো আমরা যখন ঢাকায় আইসা পড়ি তখন আমরা আপনার শোটা শুনি, প্রতি সপ্তাহে শুনি, তিনটাই শুনি, জীবনের গল্প, যা বলিব সত্য বলিব এবং ডর। তারপর ও আমাকে ওই তখন থেকেই বলে যে তুমি একটু যাও, তুমি একটু যাও। আমি বলি আমি তো চিনি না, আমি কোথায় কিভাবে যাব? তো এই তো 1 মাস 1.5 মাস আগে যখন ও অসুস্থ, আর কিছুদিন আগে ওর বোনকে ফোন দিয়া বলে যে আপু, যে এবিসি রেডিও কোথায়? তোর বোন বলে কেন, কি হয়েছে, তুই যাই না কি করবি? কয় এমনি। তোর বোনে হয় ফেসবুক থেকে হয়তো দেখা ওকে বলছে যে কারণ বাজার ওইখানে। তো আমাকে বলে তুমি একটু যাও না। তো
তো আমাকে অনেক দিনই বলছে, আমি আসি নাই। তো এর মধ্যে 2 দিন হয়তো রেকর্ডিং ও পাঠাইছে আপনার কাছে, হয়তো একসেপ্ট হয় নাই। তো কালকে যখন আমি হাসপাতালে ওর জন্য ওর একটা রিপোর্ট করাইতে দেয়, ডাক্তার দেখবে, ওকে আর নিতে না করছে। তো আমি কালকে এই রিপোর্টটা দেখে ডাক্তার থেকে ওষুধ আনতে গেছি সকালবেলা। ওখান থেকে 10টা 10:30 আমি ডাক্তারখানা থেকে বের হয়েছে। তো আমাকে আসার সময় বলে দিছে যে তুমি যদি এবিসি রেডিওতে ওনাকে না পাও তাহলে তুমি ছকায় চলে যাও। সকা মানে আমাদের যে স্কুলটা, জি স্কুল অফ জি ক্রিয়েটিভ আর্টস। হ্যাঁ, ওখানে ম্যাপ বিল্ডিং এ। তো আমি ওই শাহবাগ হাসপাতাল মানে হাসপাতাল থেকে হাঁটতে হাঁটতেই আমি আপনার ওই অফিসটা অনেক কষ্ট করে খুঁজে বের করি। সকা জি, কাউকে বলি, কেউ চিনে না। তো একজনকে আমি জিজ্ঞাসা করা বলে সে আমাকে দেখা দিছে, ওই পাশে যান ওখানে। তো যাই হোক, ওখান থেকে আপনি আমার সঙ্গে যোগাযোগ জি, করেন। যোগাযোগ ওকে, করি। কিন্তু আজকে ওনাকে আপনি এই যে হুইল চেয়ারে করে আপনি থাকেন কোথায়? আমি থাকি শ্যামলী। শ্যামলী থেকে ওকে হুইল চেয়ারে করে কিভাবে এখানে নিয়ে আসলেন? জি, সিএনজিতে করে নিয়ে আসছি। সিএনজিতে করে? তো তুলতে ওঠানামা করতেও তো প্রচুর কষ্ট। জি, এখানে আসার পরও এত গাড়ি পার্কিং যে আমি যে সিএনজিটা যেখানে আনবো সেটাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো কয়েকজন আমাকে হেল্প করলো যে ওখান থেকে নিয়ে যে ওনাকে উঠাতে পারবেন। তো সিএনজিটা ওইভাবে এখানে আনার পরে ওকে হুইল চেয়ারে উঠাই তারপর এখানে আই না। গেটের সামনে যখন আমি আনি তখন ওনাকে অনেক লোক থাকে, অনেক লোকজনকে আমি বলি আমাকে একটু হেল্প করেন, ওকে একটু উঠাই দেন। তো ওনারা আমাকে উঠাই দিয়ে আমি তারপর এখানে আসি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা আরেকটা বিরতি নিতে চাই। এদের পারিবারিক অবস্থা এখন কি এটা সহজেই অনুমেয়। আমরা শুধু পরিণতিটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম তা না, পরিণতি কিভাবে জন্ম হয় সেটাও দেখিয়েছি। আমরা সতর্ক করতে চাই আপনাদেরকে যে রমজানের মতো ভবিষ্যতের দিকে যারা যাচ্ছেন তারা এখনই নিজেদেরকে স্টপ করুন। নেশা আপনাকে শুধু নেয় না, আপনার পরিবারকে নেয়, আপনার ভবিষ্যৎকে শুধু শেষ করে না, সাথে আরো অনেকগুলো মানুষের ভবিষ্যৎকে শেষ করে দেয়। একজন মানুষ যখন ভিকটিম হন তখন শুধু একা ভিকটিম হন না, ওই ফ্যামিলির অনেকেই সেই ভিকটিমটা হন। আজকে আমরা ছোট্ট একটা বিরতির পর ওনাদের শেষ গল্পে ফিরবো। আশা করছি আমার সঙ্গেই থাকবেন। মাত্র 5 মিনিটের বিরতি। আর এই ফাঁকে বলছি, যারা জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে যাহা বলিব সত্য বলিবতে কনফেস করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ কখনো না করুক, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে একটি ফোন নাম্বার। ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার যে ভুলগুলো সেটা বলবেন। সেটা শুনে আপনার যদি গল্পটি প্রচার করার মতো হয়, আমরা নিজেরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 5 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে যাহা বলিব সত্য বলিবর গেস্ট হচ্ছে রমজান এবং তার স্ত্রী। ওকে, আপনাদের দুজনের কাছে আমি জানতে চাই সংসারটা এখন কিভাবে চলে, মানে আপনার কাছে আসি এক শুনি। জি, এখন তো 4 বছরই ধরে চালাচ্ছেন, জি, কিভাবে চলে সংসারটা? 4 বছর এখন বর্তমানে খুব কষ্টেতেই চলতেছে। ও অসুস্থ হওয়ার পর থেকে আমার খুবই কষ্টে যাচ্ছে। আপনি কি মানে বাসায় কাজ করেন মানুষের না, বাসায়? বাসায় কাজ করি না। আমার ওখানে একটা আন্টি আছে, উনি অনেক খুবই ভালো। হয়তো এখন এরকম যুগে মানুষ হয় না, তার কাছে গেলে তার বাসায় একটু তাকে রান্না বান্না করে দিলে সে আমাকে আমাদের খাবারের জিনিসগুলো দিয়ে দেয়। এই দুজনের খাবারের, জি, মানে সেটা দিয়ে চলে? জি, সেটাতেই চলে। সে খুবই ভালো। আর এই যে বাসায় থাকেন, ভাড়া ঠাড়ার খরচ? ভাড়াটা আমার মা দেয়। আমি তো সেদিনই আপনাকে বলে গেছি যে দেশে আমার অনেক কষ্ট হয় দেখে আপনার মা দেশের বাইরে চলে গেছে? জি, আমার মা দেয়, কিন্তু উনি অনেক কষ্টে আছে। তারপরও মেয়ের কষ্ট। উনি কোথায় আছেন? উনি জর্ডানে আছে। জর্ডানে? জি, মানুষের বাসায় কাজ করেন? জি, জি, কাজ করে পয়সা পাঠান আপনাদের জন্য? জি। আচ্ছা ওখান থেকে আমি ওই টাকা, ওখান থেকে অর্ধেক টাকা নিয়ে আমি রুম ভাড়া দেই। আচ্ছা, আর ওর চিকিৎসা? ওর চিকিৎসা এই 1.5 মাস ধরে আমি আমার মা থেকে নিছি 10,000 টাকা চিকিৎসার জন্য, আর ওর বোন দিছে। ওটা দিয়ে এখন টাকা শেষ। আজকে যে টাকাটা ছিল সেটা দিয়ে যে আমি সিএনজি ভাড়া দিয়ে আসছি। ও আসতে চায় বলে আমি বলছি যে ঠিক আছে, আসতে চাও চলো আমি নিয়ে যাই। রমজান, আপনার কাছে জিজ্ঞেস করব, কেন আজকে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের এই অপ্রিয় সত্য, ভুল, অপরাধ কেন আজকে কনফেস করলেন?
আমি এই কারণে বলতে চাই জানি আমার মতো করে কেউ জীবনে এই ভুল করে আমার মতো পরিস্থিতিতে না পড়ুক। আমি এই জন্য এডি বলতে আসছি যে আমার মতো কেউ এইরকম নেশা কইরা নিজের জীবনটারে ধ্বংস করেন না এবং নিজের ফ্যামিলির ক্ষতি করেন না, বা এই যে চুরি মুড়ি এইসব কিছু করেন না, কারণ এটি সামাজিক ভাবে এটা দেখতে খারাপ, নিজের কাছেও খারাপ। যদি নেশা যারা করেন আমি তাদের একটাই অনুরোধ করব যে তারা দয়া কইরা যে পর্যন্ত গেছেন আর যাওয়ার চেষ্টা করেন না, কারণ নেশা মৃত্যু ছাড়া আর কিছুই দিতে পারে না মানুষরে। নেশা মানুষের জীবন থেকে খালি কাইরাই নেয়, বিনিময়ে কিছু দেয় না। তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কেউ নেশার ধারে কাছে যায়েন না, যারা নতুন শিখছেন তারা আর খায়েন না, এটাই আমার বলার আছে। প্রিয় শ্রোতা, ও যা বলেছে এত কষ্ট করে এখানে এসে, সেটা তিনভাবে আপনার জীবনে কাজে লাগতে পারে। একটা হচ্ছে যারা নেশার মধ্যে আছেন তারা আজকের এই অনুষ্ঠানটি শোনার পর নেশা ছেড়ে দেবেন। আরেকটা হচ্ছে যাদের সম্ভাবনা তৈরি হচ্ছিল তারা আজকের পথে আর সেই পথে পা বাড়াবেন না। আরেকটা হচ্ছে আপনার জানা মতে আপনার ফ্যামিলির কোনো মেম্বার যদি নেশাগ্রস্ত হয়ে থাকে তাহলে এই অনুষ্ঠানটি তাকে শোনান এবং আপনি তাকে নিবারণ করুন। আমরা শেষ করতে চাই আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আজকে যেই হৃদয় বিদারক যেই ঘটনাটি এখানে মঞ্চস্থ হলো লাখ লাখ মানুষের সামনে, আপনারা শুধু শুনেছেন কিন্তু আপনারা সুমির চোখের পানি দেখেননি। আপনারা শুধু শুনেছেন যে এই লোকটি হুইল চেয়ারে বসে এত কষ্ট করে এই তিনতলায় উঠে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলে গেল, তাকে আপনারা দেখেননি বলতে তার ফিলটাও হয়তো আপনারা অনেকে করতে পারবেন না। একটা কথাই আছে, যাকে সাপ দংশন করে সেই আসলে বোঝে সাপের বিষটা কি। আপনারা বিষ থেকে দূরে থাকুন, আপনারা এই মাদক থেকে দূরে থাকুন, কারণ সাপের ছোবল আপনাদের গায়ে লাগুক সেটা আমরা চাই না বলেই যাহা বলিব সত্য বলিবর মতো অনুষ্ঠান আপনাদেরকে আমরা উপহার দিয়েছি। আপনারা অনেক ভালো থাকুন। শেষ করবার আগে ডক্টর তাজুল ইসলাম কি বলতে চান সবকিছু মিলিয়ে আমরা একটু তাজুল ইসলামকে ফ্লোর দেব। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে অতিথি রমজান। আমরা এর আগেও অপরাধের কাহিনী শুনি, অপরাধের সঙ্গে নেশার সংশ্লিষ্টতা আছে। দুটো জগৎ পড়ায়, অন্ধকার জগৎ দুটোই। যারা অপরাধী হয় তারা নেশা করে, আবার নেশার লোকেরা হয়তো বাধ্য হয়ে অপরাধী জগতে চলে যায়। রমজানের বেলায় যেটা হয়েছে, সে ছোটকাল থেকে একটু দুরন্তপনা ছিল, টানটুকি ছিল এবং খারাপ, যার শুনলাম আর কি খারাপ সঙ্গে যে বিয়ে সে আস্তে আস্তে টাটা বিয়েটি আবার সবই খেয়েছিল। প্রথমে বিয়ে করেছে, কিন্তু যেহেতু সে নেশা করতো এবং তা কিছু পছন্দ করতো না, সেজন্য সেই নিয়ে চলে গেছে। দ্বিতীয় আরেকটা বিয়ে করেছেন, সে কিন্তু চাইছে যে তাকে নেশা থেকে খারাপ। এখন যেটা দেখা গেছে, আমরা অন্যান্য জায়গাতে দেখি যে বড় বড় অপরাধ করে এরা, কিন্তু রমজান কিন্তু করতো চুরি, তার নেশার টাকাটা অন্তত চুরি করতো, তেমন ধরা পড়ে নাই। দুই এক জায়গা হয়তো দৌড়ানি খেয়েছে এই পর্যন্তই, কিন্তু সে কখনোই নেশা ছাড়তে পারে নাই। আর নেশার কারণেই তাকে বাধ্য হয়ে বারবার চুরি করতে হয়েছে। যখনই নেশার টান দায়িত্ব, এটা সবার বুঝতে হবে যে আমাদের দেশের বেশিরভাগ অপরাধের সঙ্গে, বিশেষ করে এই চুরি চিন্তায় ডাকাতি যেটা পথের কাছে হয়, এটার সঙ্গে কিন্তু মাদকাসক্তি বড় ধরনের সংশ্লিষ্ট আছে। আমরা যদি এই সমাজ থেকে অপরাধ দূর করতে চাই তাহলে কিন্তু মাদকাসক্তি নির্মূল করা বা মাদক সরবরাহ বা মাদক যারা আছে তাদেরকে চিকিৎসার দিকে নজর দিতে হবে। যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে যে সে একবার চুরি করতে গিয়ে পাইপ দিয়ে 4 তলায় উঠেছিল, হাত দিয়েছে, তখন হয়তো ধরা পড়ে গেছে, তখন হাতাহাতি হওয়ার পরে সে লিগি পড়ে গেছে। এটা উল্টো হয় সাধারণত। আমরা জানি যে মাদকাসক্তিরা উল্টা আরো কাউকে খুন করে, এই করে সেই করে, কিন্তু দুর্ভাগ্য রমজানের জন্য রমজান তেমন কোনো বড় অপরাধও করেনি, তাতে কিন্তু তার ভাগ্য এত খারাপ যে এই অবস্থায় 4 তলা পরে গিয়ে গাছ ভেঙে গেছে, পায়ের অর্থ গেছে, এখন সে পঙ্গু অবস্থায় হুইল চেয়ার করে চলতেছে। এখন সে আত্মোপলব্ধি করেছে যে নেশার কারণে আমার জীবনটা এই পথে এসে গেল। যারা নেশা করে, যারা অপরাধ করে, যারা এই অনুষ্ঠানটা শুনছেন বা আমরা জানি অনুষ্ঠানটা অনেক মানুষ শুনেন, তারা একটা জিনিস বুঝতে হবে যে নেশা
মানুষকে রমজান এটা হয়তো দুর্ভাগ্যবশত করে গিয়ে এরকম হয়েছে, কিন্তু তাছাড়াও নেশা মানুষকে এই চুরি ডাকাতি চিন্তাই থেকে শুরু করে আর অপরাধ জগতে নিয়ে যায়। আস্তে আস্তে তার পরিবার সমাজ এবং ব্যক্তি জীবন পুরো উলটপালট হয়। অনেকভাবেই তারা শেষ পর্যন্ত তাদের জীবনে যে কি করুণ পরিণত হয়, এটা আমরা এর আগেও অনেকগুলি অনুষ্ঠানে আমরা সেরকমই শুনেছি। তো আজকে রমজান তার ওয়াইফকে নিয়ে এসেছে, দ্বিতীয় ওয়াইফকে নিয়ে এসেছে আজকে সবাইকে জানানোর জন্য। যারা শুনছেন তাদেরকে বলতেছি, যারা এখনো তরুণ আছে, যারা এখনো বন্ধুদের প্রলোভনে খারাপ পথে গেছেন, যারা এখনো ফিরে আসতে চাচ্ছেন, তাদের জন্য এটা শিক্ষণীয় ব্যাপার যে আসলে নেশার জগৎটা থাকলেই তাকে বাধ্য হইয়া অপরাধ জগতে যেতে হবে। আর অপরাধ করতে গেলে হয় এরকম অ্যাক্সিডেন্ট হতে হবে, অথবা অন্য কোনো ভাবে পুলিশের হাতে হোক, অথবা অন্য কোনো লোকের হাতে হোক, বা অন্য কোনো গ্রুপের হাতে হোক, কোনো না কোনো ভাবে কিন্তু তারা অপঘাতে হয় মরে, নাইলে তারা আহত হয়, অর্থাৎ তাদের পুরো জীবনটাই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে। এখন এই যে রমজান আজকে পঙ্গু হয়ে গিয়েছে, তার পিছনে কিন্তু মূল কারণই হচ্ছে নেশা জিনিসকে তাকে শুরু করতে বাধ্য হয়েছে। আমরা যদি রমজানের এই কাহিনী থেকে রমজান যেমন শিখেছে এবং সে সবাইকে বলতে এসেছে, আমরা আশা করি রমজানের আহ্বান সবার কানে পৌঁছাবে, তরুণ তরুণীদের কানে পৌঁছাবে। তারা এই কুপথ থেকে, খারাপ পথ থেকে, সর্বনাশা নেশার পথ থেকে সরে আসবে। অথবা গার্জিয়ান যারা আছেন, যারা শুনছেন, তারা তাদের সন্তানদেরকে দ্রুত শনাক্ত করবেন যে তারা নেশার জগতে গিয়েছে কিনা, এবং গেলে তাদেরকে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করবেন। তা না হলে তাদের সন্তানদের এই রমজানের মতন পরিণতি হতে পারে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। প্রতিটি ভুল আমাদের জীবনের শিক্ষা হয়ে আসুক, শুধুমাত্র সেটা নিজের জীবনের ভুল থেকে নয়, চারপাশে যত ভুল ঘটছে এবং তার পরিণতি দেখে নিজের জীবনকে যদি আমরা সংশোধন করি, তাহলেই বলতে পারবো, বারবার বলি, আবার বলছি এবং বলতেই থাকবো, যাহা বলিব সত্য বলিব সার্থক। অনেক ভালো থাকুন, শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।